দেখুন, নীতি আয়োগের বৈঠকে কি হয়েছিল জানি না, পরস্পর বিরোধী দুটো কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মাইক অফ করে দেওয়া হয়েছিল নীতি আয়োগের তরফ থেকে, এবং নির্মলা সীতারামন জানিয়েছিলেন মাইক অফ করার কোনো প্রযুক্তি তাদের কাছে ছিল না। আমি অন্তত এখানে ক্লারিফিকেশনটা দিয়ে রাখি, কারণ এতবার এত রকম চাপানুতর হলো, আমার কিন্তু মাইক অফ করার কোনো প্রযুক্তি এখানে নেই। কিন্তু তথ্যগত বিভ্রান্তি দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, ঠিকই বলেছে দেবাংশু যে হারদীপ সিং পুরী, তার টুইট তখন এক্স নাম ছিল না, টুইট নাম ছিল। কিন্তু পাশাপাশি এটাও বলে নেওয়া দরকার যে 2022 সালের ওই আগস্ট মাসে প্রায় কয়েক ঘন্টার মধ্যে হোম মিনিস্ট্রির তরফ থেকে পরপর 3টে টুইট করা হয় যে রোহিঙ্গাদের এই সরকার কোথাও কোনো সরকারি ফ্ল্যাট দেয়নি এবং রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশকারী মনে করা হয়। সুতরাং এই যে তথ্য তা সম্পূর্ণ ভুল তথ্য, এটাও আমার বলে দেওয়া দরকার। কিন্তু এই অনুষ্ঠানের আপনি যদি মোশনটা দেখেন, দেখবেন বিষয়টাতে দুটো অংশ ছিল, একটা হচ্ছে অনুপ্রবেশ, একটা হচ্ছে অনুন্নয়ন। সাধারণভাবে অনুন্নয়নের অংশটা কেউ ঢুকতে চাইছেন না, আর এমনি সভা সমাবেশে আমরা দেখি যে উত্তরবঙ্গের অনুন্নয়ন বিষয়টা নাকি ইস্যুই নয়, এই রকমটা বলা হয়। যে সত্যি সত্যি উত্তরবঙ্গে বিরাট উন্নয়ন হয়েছে কি না সেটা বুঝতে আসুন এই 2011 সালে একটু ফিরে যাই। পরিবর্তনের বছর, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার, এর এই 41 নম্বর পাতায় আলাদা করে আমি প্রিন্ট আউট নিয়েছি, লেখা আছে যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। সেই জন্য এত বছর পরেও ওই সব এলাকা এখনও অন্ধকারে আছে, মানে 2011-ই বলা হচ্ছে। নতুন সরকার এলে 5 বছরের মধ্যে 3টে পর্ষদের অধীন এলাকায় উন্নয়ন এবং আলোর জোয়ার বইবে। 5 বছর পর পৃথক পর্ষদ গঠন করার বা পৃথক পর্ষদ রাখার আর কোনো প্রয়োজনই থাকবে না, এমন পরিকল্পনার মাধ্যমে কাজ হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখন তৃণমূল সরকার আসার পর 5 নয় 13টা বছর কেটে গেছে, অথচ এই 3টে উন্নয়ন পর্ষদ বহাল তবিয়াতে এখনও কাজ করে চলেছে। তাহলে তো তৃণমূলেরই ইস্তেহার অনুযায়ী ধরতে হয় যে উত্তরবঙ্গ সহ যেসব এলাকায়, বিশেষ করে এই যে 3টে স্পেসিফিক করা হয়েছে, এই এলাকাগুলোতে এখনও উন্নয়নের জোয়ার বয়নি, তাই পর্ষদগুলো এখনও বহাল রয়ে গেছে। আর উত্তরবঙ্গে সত্যি সত্যি উন্নয়নের আলো জ্বললে 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, এমনকি 24-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলকে তো ধাক্কা খেতে হতো না। যাই হোক, আমার পরের বক্তা রুদ্রনীল ঘোষ। সবাইকে শুভ সন্ধ্যা। আলোচনা যে পর্যায়ে গেছে সেখানে কিন্তু বঙ্গভঙ্গ, বঞ্চনা, অনুপ্রবেশ সেখান থেকে ধীরে ধীরে টার্ন করছে নির্বাচনী জনসভার মতোই আর কি, প্রায়। ভালো, দেবাংশু অনেকক্ষণ বক্তব্য রেখেছে, খুব ইন্টারেস্টিং কথা বলছিল। কয়েকটা পয়েন্ট আমি শেষের দিকে বলি যে দেবাংশু খুব চিন্তিত হয়ে যে কথাটা বলল যে পূর্ণমন্ত্রী কেন দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী কেন দেওয়া হয়েছে, হাফ প্যান্ট, এই সমস্ত কথা বলল। আমি শুধু এইটুকু কথা বলতে পারি যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যদি কেউ হন, তার হাফ প্যান্টের যা কাপড় একটা রাজ্যের অনেকগুলো মন্ত্রীর ফুল প্যান্ট হয়ে যাবে। আমার মনে হয় যে সেটার দিকে একটুখানি ভাবনা চিন্তা করা উচিত। যাই হোক, হয়তো ঘের জানে না, হতেই পারে। তো বঙ্গভঙ্গ 1905-এর একটা ইশারা শুরু হয়েছিল, যেটা তারপর স্থগিত হয় এবং তারপর একদম চলে আসে আমরা 1947। বঙ্গভঙ্গ হওয়ার কারণ তো এমনি হয়নি, তখন সিপিএম, তৃণমূল, বিজেপি তারা আলাদা করে কোনো এজেন্ডা নিয়ে নিশ্চয়ই নামেও নি। দেশটা ভাগ হয়েছিল, মুসলিমরা বলেছিল, মুসলমান লীগের মধ্যে দিয়ে তারা বলেছিলেন যে আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই। এবার সেই কিভাবে ভাগ হবে, সেই ভাগ করতে গিয়ে তারপর পাঞ্জাবের উপর দিয়ে এবং বাংলার উপর দিয়েও করাত চালানো হয় এবং সেই ভাগটা হয়েছিল কিন্তু হিন্দু এবং মুসলমান জনসংখ্যার ভিত্তি, ডেমোগ্রাফি, জনবিন্যাস কী রয়েছে তার উপরে। যদিও তার মধ্যে আরও অনেকগুলো জায়গাতে খুঁত থেকে যায় একটু, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বা ওই জায়গাগুলোতে জানতে পারা যায় যে স্বাধীনতা পাওয়ার সময়টা, যেমন আমরা 15ই আগস্ট বলি, তাদের ওখানে প্রায় 18ই আগস্ট বলতে গেলে সেইভাবে তারা স্বাধীনতা পেয়েছিল। তো এই সমস্যাগুলো ছিল। ভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং সেটা মুসলিম লীগের দাবি অনুযায়ী এই ঘটনাটা ঘটেছিল।
তারপর বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু সেই অংশটাকে নিয়েই, সেটাকে জুড়েই। সুতরাং কেউ খেলা করতে গিয়ে এই ঘটনা ঘটায়নি, যেটা খুব পরিকল্পিতভাবে ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় যে কথা বারবার বোঝাতে চেয়েছিলেন, আজকের দিনে স্বাধীন বাংলাদেশ যখন হয় তার কথাই কিন্তু প্রতিধ্বনিত হয়। তিনি বারবার ওই কথাই বলেছিলেন যে পশ্চিমবাংলায় যে হিন্দু এবং মুসলমানেরা থাকে তার সঙ্গে পাকিস্তানের যে মুসলমান মানুষেরা থাকেন তাদের জীবনশৈলী, চলাফেরার একটা বিস্তর তফাৎ রয়েছে। তো ভাষারও তফাৎ রয়েছে, জীবনশৈলীরও তফাৎ রয়েছে। ভাষাটা যেটা পরে বড় হয়ে ওঠে, একদম শুরু থেকেই একদমই তাই, পুরোটাই ওইটার জন্য হয়ে ওঠে। এবং সেখানে জ্যোতি বসু থেকে শুরু করে মেঘনাদ সাহা, রানী রাসমণি, তারাও কিন্তু এই বিষয়টার কেউ বিপক্ষে কথা বলেননি। তো যাই হোক, এবং তারপর জল গড়িয়েছে এবং ধীরে ধীরে ভাগ হয়, পাকিস্তান হয়ে যায়। তারপর সেই পাকিস্তান ভাষা আন্দোলন ইত্যাদি প্রভৃতির মধ্যে দিয়ে, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে, যেখানে ভারতের অনেক সাহায্য ছিল, সেক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গভঙ্গ কেন হয়েছিল এটাকে চেপে দেওয়ার চেষ্টা করলে তো হবে না। সেক্ষেত্রে হিন্দু মুসলমানের এই বীজটা একদম শুরুর দিকেই ছিল। এবং তারপর যে আলোচনাটা হচ্ছে, এর আগে অনেকেই বলেছেন, এবং এর আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের পক্ষ থেকে সজলবাবু একটা কথা বলে গেলেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে কথাটা তৃণমূল অন্যরকমভাবে বলবার চেষ্টা করছে। এটা তাদের এজেন্ডা, তাদের ইচ্ছা। যে আমাদের পক্ষ থেকে কখনো পর্যন্ত এটা বলা হচ্ছে না যে পরিষ্কার আমরা বঙ্গভঙ্গ চাইছি, আমরা বঙ্গভঙ্গের কথাবার্তা বলছি। যে লোকাল সমস্যাগুলো উঠে আসছে সেই নিয়ে কেউ কেউ কথা বলছেন। এবং এখানে মূল যে জায়গাটা চলে আসছে সেটা হচ্ছে কিন্তু বঞ্চনার একটা দিক, যেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। সুমনবাবু একটু আগেই পরিষ্কার বললেন যে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাকি অন্যান্য জায়গায় যেখানে বঞ্চনা ছিল, উন্নয়নটা হয়নি, যেখানে মানুষ বারবার চেয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা হোক, সেইটা কিন্তু বারবার কথার মধ্যেই থেকে গেছে। এবং কনস্ট্যান্ট এখনও সেই ক্ষোভের জায়গা থেকে প্রত্যেকে অনেক কথা কিন্তু বলছেন, যেটাকে অস্বীকার করা যায় না। এবং এই বঞ্চনার সঙ্গেই জড়িয়ে যাচ্ছে আর একটা দিক, সেই দিকটা হচ্ছে অনুপ্রবেশ। বঞ্চনার ক্ষেত্রে মানুষ ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা করেন, ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলেন। আমরা কেউ সমর্থন করি বা না করি, তাদের মুখে আমরা সেলোটেপ মারতে পারবো না, যে কেউই। আমরা চেষ্টা করি এটাকে আটকাবার, কিন্তু কথাগুলো যে কোনো সময় যে কোনোভাবে বেরিয়ে আসে, অনেকের মুখ দিয়েই বেরিয়ে আসে। আমরা এখানে যারা কথা বলছি, আমি জানি না এখানে আমরা কজন উত্তরবঙ্গের সরাসরি মানুষ রয়েছি, যারা উত্তরবঙ্গ থেকে এলাম রেগুলার, বোধহয় আমাদের এখানে নেই। উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে পার্সোনালি যখন কথা বলা হয়, শুধুমাত্র এটাই নয়, দেবাংশু বলছিল যে এইমসের কথা, আমাদের এখানে কল্যাণী এইমস হয়েছে। উত্তরবঙ্গে এইমসের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া কতটা ছিল সেটা আমরা জানি, না হলে কিন্তু সেই জমি এতক্ষণে পাওয়া হতো এবং কাজ বোধহয় শুরুও হয়ে যেত। এটাকে কেউ অস্বীকার আমরা করতে পারবো না। আচ্ছা, শেষও হয়ে যেত এতদিনে। তো যাই হোক না কেন, ফলত বঞ্চনার জায়গাটাকে অস্বীকার আমরা কেউই করতে পারছি না, যে কারণে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলে বেশ কিছু নাম বা পদ আমরা শুনতে পাই। তার মানে একসঙ্গে বিন্যাসটা হচ্ছে না পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই, তাই আলাদা করে আরও ডেভেলপমেন্টের কথা ভাবা হচ্ছে। ডেভেলপমেন্টটা পৌঁছচ্ছে না বলে বা সঠিকভাবে হচ্ছে না বলে, সেই ক্ষেত্রে সেই মানুষদেরই কিন্তু এই যে বঞ্চনাটা রয়েছে, সেই ক্ষেত্রে তারা নিজেদের মতো করে ইন্ডিভিজুয়ালি কিছু কথা বলছেন। আমাদের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে কথাটা বলেছিলেন, যে যেভাবে এই উন্নয়নগুলো করা যায়, যে নর্থ ইস্টের রাজ্যগুলোর মতো, সেইভাবে যে বঞ্চনাগুলো এখানে হয়ে আসছে, যদি এই আওতার মধ্যে নিয়ে আসতে পারা যায়, তাহলে ডেভেলপমেন্টটা করবার কথা ভাবা যেতে পারে। সেখান থেকেই হইচই গেল রব। অবশ্যই যারা বিরুদ্ধ পক্ষে রয়েছেন তারা বিরুদ্ধ মতামত পোষণ করবেন, তার পক্ষে যুক্তি খাড়া করবার চেষ্টা করবেন, ভালো।
হ্যাঁ কে বলে দিয়েছেন? হ্যাঁ তিনি বলে দিয়েছেন এটা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সম্ভব নয়। না না, অত্যন্ত আনন্দের ব্যাপার যে তারা জানতে পেরেছেন সম্ভব নয়। সম্ভব কি সম্ভব নয় সেটা কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তারপরের উপরে আরও জায়গা রয়েছে, তারা বলবেন। কোনো একজন এমএলএ তিনি বলতেই পারেন, তার ব্যক্তিগত মতামত পোষণ করতেই পারেন, যাই হোক। সুতরাং বঞ্চনার জায়গাটা রয়েছে, সেটাকে অস্বীকার করতে পারছেন না। বঞ্চনা আছে বলেই এই বোর্ডগুলো রয়েছে, সেই কাজগুলো হয়নি। তার পরের প্রসঙ্গ চলে আসে হচ্ছে অনুপ্রবেশ। এবার এই অনুপ্রবেশের ক্ষেত্রে অনেকে অনেক কথাই বললেন, আসামে বেড়াতে গেলেন, অন্যান্য জায়গাতেও গেলেন। অনুপ্রবেশ নিয়ে অনেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের কথাও বললেন, আমরা সবাই জানি। এবং এমনকি দেবাংশু এসে বললেন যে শ্বেতপত্র দিয়ে প্রকাশ করা হোক। আমরা বলতে চাইছি যে পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে যে এখানে কোনো লোক ঢুকছেই না বর্ডার দিয়ে, এটাও শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুক। এবং শ্বেতপত্র দিয়ে তারা এটাও প্রকাশ করুক যে তারা তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মী তারা বলছেন না যে আমরা তাদের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলিনি, এটাও তারা শ্বেতপত্র দিয়ে তারা প্রকাশ করুক। সুতরাং মিথ্যে কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু মানুষ পুরো সত্যিটাই জানে। তারা যেটা বলছেন যে বর্ডারের ক্ষেত্রে নাকি বিরাট সমস্যা রয়েছে, বর্ডার দেওয়া যাচ্ছে না। আসলে বাংলাদেশ মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে স্বপ্ন, জয় বাংলা ইত্যাদি প্রভৃতি যা যা কথাবার্তা বলা, মাননীয় মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলা, অবশ্যই বিপদে পড়লে আমরা দরজা খুলে দেব, কিন্তু দরজা খোলবার ছিটকিনি বা খিল কোনো রাজ্যের হাতে তো থাকে না। সেটা বোধহয় তিনি ভুলে গিয়েছিলেন। সেটা অবশ্যই কেন্দ্র সরকারের একটা বিষয়। যেভাবে আমরা জানি যে কদিন আগেই যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সূত্র ধরেই আমরা দেখতে পাই যে মেদিনীপুরে যেখানে ডিআরডিওর মিসাইল টেস্ট হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তৃণমূলের এক নেতা লোক ঢুকিয়ে কিন্তু বসিয়ে রেখে দিয়েছেন। বোধ করি তারা রোহিঙ্গাই হবে, সবাই যা বলছেন। তো যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় রোহিঙ্গারা ঢুকে পড়ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এবং খুব অদ্ভুত রকমভাবে যেহেতু এই 30% যে সংখ্যালঘু ভোট, সেই ভোটের মাধ্যমেই তৃণমূল পশ্চিমবঙ্গে বিজয় পাচ্ছে, এটা তারা দেখতে পেয়েছেন যে তারা মাত্র সাধারণের ভোট এর আগে পেয়েছিলেন 18%, এখন 2024-এ কমে গিয়ে সেটা হয়েছে 17%। তারা টিকে যাচ্ছেন কোনো মতে 30% সংখ্যালঘু ভোটের জন্য। এবং ভারতীয় জনতা পার্টির সাধারণের ভোট বেড়েছে এবং সেটা বেড়ে হয়েছে 39%। হ্যাঁ 39 এটা বোধহয় অন্য কিছু বলবার চেষ্টা করছেন। যাই হোক, আপনারা জানেন যে পরিষ্কার যে রীতিনীতি মেনে তৃণমূল কথাবার্তা বলে এবং মিথ্যে তথ্য দেয়, সেই ক্ষেত্রেই আমার এখানে সম্মানীয় সিনিয়ররা সেই তথ্য দেওয়ারই চেষ্টা করছে। ভালো। তো যাই হোক না কেন, যে পরিবেশ বা পরিস্থিতি এখানে তৈরি হয়ে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা জানি। এবং একটু আগে যে কথা সবাই জানেন যারা শুনেছেন, বারবার এই 30% ভোটটাকে কবজা করে রেখে দেওয়ার জন্য তৃণমূল দল, যাদেরকে দুধেল গাই বলে, তাদের সংখ্যা বাড়াবার চেষ্টা করছেন, অর্থাৎ তারা ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করছেন। অরূপবাবু শুরুতেই যে কথা বললেন, তৃণমূলের বাকিরাও যে কথাবার্তা বললেন, তারা একটাই কথা হাত দেখার মতো করে সেই টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজে বসবার মতো করে বলে যাচ্ছেন যে তৃণমূলকে নাকি কোনোদিনই পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। আমি জানি না যে তারা কত বড় গণৎকার হয়েছেন, কারণ তাদের ভোট কমছে এবং তারা জানেন বা তারা ভাবছেন যে এই সংখ্যালঘু ভোট এবং পরিষ্কার লক্ষ্মীর গন্ডার পুলিশ, যারা লক্ষ্মীর ছেলের মতো কানের চামড়া গন্ডারের চামড়ার মতো মোটা করে নিয়ে শাসকের কথা শোনে, মানুষের যন্ত্রণার কথা শোনে না, কোর্টেরও বা কথা শোনে না, তাদের দিয়েই এই ভুয়ো ভোট গুনে তারা জেতবার কথা বলছেন, সেইটাকেই তারা নিয়মকানুন ভেবে নিয়েছেন কিনা। সময়ের অলিন্দে দাঁড়িয়ে ক্ষমতায় কেউ আসেন, কেউ চলে যান, কিন্তু তৃণমূলের ইচ্ছা তারা সারা জীবন এখানে থেকে যাবেন। এই কথা শুনে যারা হাসছেন তাদের বলবো যে আরও জোরে হাসুন, এবং যখন তাদের বক্তারা বক্তব্য রাখবেন কোনো জায়গায়, তাদের মুখের দিকে ভালো করে তাকিয়ে নেবেন যে তাদের ইচ্ছাটা কি, সারা জীবন কিভাবে পশ্চিমবঙ্গে
ভুয়ো ভোট করে, ভয় দেখিয়ে, সন্ত্রাস করে জিতে যাওয়ার যে পরিকল্পনা, সেইটাকেই তারা ব্যক্ত করবার চেষ্টা করছেন। তো যাই হোক, আমাদের এখানে আমাদের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কেউই কোনো মুহূর্তে অস্বীকার করতে পারছি না। এবং এখানে তৃণমূলের যে নেতারা বসে রয়েছেন শাসক দলের, তারা নিজেরাও কিন্তু খুব চিন্তার মধ্যে থাকেন যে আমাদের কি হবে। হয়তো তারা মুখে বলতে পারছেন না। তাদের ফিরহাদ হাকিম তিনি বলেই দিয়েছেন দাওয়াতে ইসলামের কথা, ধর্মান্তরণ করবার কথা। কেউ কেউ তো বলছেন এটা আগে থেকে জানতেন বলেই নাকি তৃণমূলের ইয়াং নেতা মোহাম্মদ আবি শেখ বলে কেউ নাকি নিজের নাম চেঞ্জ করবার চেষ্টা করছেন। আমাদের এখানে কিন্তু কেউ কখনো পর্যন্ত শুনেনি যা এই সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাসিয়ে দেব না। মুখ্যমন্ত্রী জেলে পড়েননি, তিনি শুনতে পাননি। এই ববি হাকিমই কয়েক মাস আগেই বলেছিলেন যে ইনশাল্লাহ সামনেই একটা দিন আসছে যেখানে অর্ধেক বাংলা উর্দু বলবে। এই ভয়ঙ্কর কথাতে নিশ্চয়ই যারা আমাদের এখানে হিন্দু ধর্মের তৃণমূলী ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা আতঙ্কিত হলেও কোন রাস্তা নেবেন তারা বুঝতে পারছেন না। হয়তো এই আতঙ্কেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার বলছেন না না আমি ববি হাকিমের ওই কথা শুনিনি, না না আমি ববি হাকিমের ওই কথা শুনিনি। নিশ্চয়ই নিশিকান্তের কথা শুনেছি, নিশিকান্তের উপন্যাসও পড়েছি, কৃষ্ণকান্তের উইলও শুনেছি, পড়েছি, সবটাই জানি। শুধু একটাই কথা বলবো, আমাদের এখানে শোতে প্রথম চারণ কবি আমাদের শ্রী শ্রী মাননীয় অরূপ চক্রবর্তী যে কবিতা বললেন গুজরাট নিয়ে, সেটা বলে আমি শেষ করছি। তার কবিতা টেনে, হ্যাঁ ওটা আপনার নতুন করে যেটা বানিয়েছেন ওটা আপনারই কবিতা, সুন্দর। ওই তোমরা আসবে বলে না কি আর কি বলেন আর কি, যাই হোক সেটাই। আমি শুধু এটাই বলবো যে তোমরা আছো বলেই ফাইন্যান্সিয়ালি বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি। তোমরা আছো বলেই ইউসুফ পাঠান এখন অন্য দলের এমপি হয়নি। ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ রুদ্র। আমি দু একটা কথা দিয়ে শুরু করি। এক হচ্ছে যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? জম্মু কাশ্মীরের যখন অংশ ছিল, এখন যদি লাদাখের সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যায় বা রিপোর্টিংয়ে চোখ রাখা যায়, সাধারণ মানুষের এখনও কিন্তু প্রচুর দুঃখ, দুর্দশা, যন্ত্রণার কাহিনী আছে। এবং কেন্দ্রশাসিত অঞ্চল করার পর সেসব নিমেষে কোনো ম্যাজিকে উধাও হয়ে গেছে, ব্যাপারটা আদপেই তা নয়। দ্বিতীয় হচ্ছে, রুদ্র বলল যে কেউ বলতে পারেন ইন্ডিভিজুয়ালি বলেছেন। বিজেপি আমরা তো জানি পার্টি উইথ আ ডিফারেন্স, ডিসিপ্লিন পার্টি, রেজিমেন্টেড পার্টি। সেখানে একজন নেতা, একজন এমপি বা একজন এমএলএ ইন্ডিভিজুয়ালি বলতে পারেন যে আমার অংশটা একটা আলাদা রাজ্য হয়ে যাক। রুদ্র যদি কালকে বলে যে টালিগঞ্জটা আলাদা একটা রাজ্য করে দেওয়া যাক, তাহলে বিজেপির কেউ রুদ্রকে আটকাবে না। আমি বলছি নিশিকান্তর কথা হলো, একটা হালকা প্যারোডিও শুনলাম। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, নিশিকান্ত দিয়ে বলার চেষ্টা করলেন, কেউ মন্দ লাগলো না। কিন্তু নিশিকান্ত দুবে উইথ আ ভেরি সিরিয়াস নোট ঠিক কী বলেছেন আজকে? নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিহার, পশ্চিমবঙ্গের 6টা জেলাকে, প্রথম দিন 5টা, তারপর দিন একটা যোগ করলেন, পূর্ণিয়া যোগ করলেন, 6টা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা না হলে সেখানকার হিন্দুরা নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ভারতীয় রাজনীতিতে আজ থেকে মাত্র 8 বছর আগে এই রকম একটা থিওরির কি পরিণতি হয়েছিল সেটাও আপনাদের একটু মনে করিয়ে দেব। বিজেপির প্রতিনিধিরা নিঃসন্দেহে উত্তরপ্রদেশে কৈরানার কথা ভুলে যাননি। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ঠিক আগে এই কৈরানার বিজেপি সাংসদ হুকুম সিং দাবি করলেন একটি সম্প্রদায়ের দুষ্কৃতীদের অত্যাচারে 346টি হিন্দু পরিবার নাকি কৈরানা ছাড়তে বাধ্য হয়েছে। দেশ জুড়ে একেবারে হইচই পড়ে গেল। অমিত শাহ বললেন কৈরানার ঘটনা কোনো সাধারণ বিষয় নয়, এটা চমকে দেওয়ার মতো বিষয়। এমনকি 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি এই ইস্যুতে শ্বেতপত্র প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছিল। এরপরই একেবারে অ্যান্টি ক্লাইম্যাক্স। এত কিছু ঘটে যাওয়ার পর শেষ পর্যন্ত সেই বিজেপি সাংসদ হুকুম সিংই নিজের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে বলেছিলেন এটা হিন্দু মুসলমান সংঘাতের ব্যাপারই নয়। গুন্ডাদের দাপাদাপির ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়াতে কাউকে নাকি এলাকা ছাড়তে হয়েছিল, ভাবুন। কিন্তু ততদিনে বিধানসভা ভোটে যা রাজনৈতিক প্রভাব পড়ার তা পড়ে গেছে। সুতরাং কারুর সংশয় থাকতেই পারে যে হঠাৎ জনবিন্যাসের ইস্যুটা সামনে তুলে আনার পেছনে ভোটে ফায়দা তোলার কৌশল নেই তো। যাই হোক, আমার পরের বক্তা শতরূপ ঘোষ। নমস্কার, আমি কতগুলো নাম বলছি। নীরজ রায়,
ও আচ্ছা, না ওটা ছিল ওখানে, আমি ভাবলাম বোধহয় আমি মাঝখানে বলিনি, তো আমার মাঝখানে শুরু থেকেই বলা শুরু করে দিলে। আমি কতগুলো নাম বলছি: নীরজ রায়, নীরণ প্রধান, বালকুমারী শর্মা, পাসাং তামাং, দিবাকর তামাং, রেখা তামাং। এরা প্রত্যেকে নেপালি ছিলেন, এরা প্রত্যেকে শহীদ, এরা প্রত্যেকে সিপিএম ছিলেন। এবং এই নেপালি আমাদের কমরেডরা শহীদ হয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখার জন্য, কোট আনকোট গোর্খাল্যান্ড আন্দোলনের বিরুদ্ধে দার্জিলিংয়ের পাহাড়ে দাঁড়িয়ে লড়াই করার জন্য। তাদের রক্তে তিস্তা নদীর জল লাল হয়ে গেছিল। এই যে রুদ্রনীল ঘোষ একটু আগে কথাটা বললো যে উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বললে জানা যায় তারা সবাই রাজ্যভাগ চান, আমি রুদ্রনীল ঘোষকে বলছি, আপনি কোন উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কথা বলে এসেছেন আমি জানি না, কিন্তু উত্তর বাংলার ইতিহাস সাক্ষী আছে, হাতে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির নেপালি কমরেডরা প্রাণ দিয়েছিল বাংলাকে এক রাখার জন্য। আমি সেই পার্টি থেকে এসেছি। ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখন গেলে 4,500 রাজনৈতিক দলের, নথিভুক্ত রাজনৈতিক দলের নাম পাওয়া যাবে। তার মধ্যে যদি প্রশ্ন করা হয় একটা কুইজে, একটা রাজনৈতিক দলের নাম বলো যার সদস্যরা বাংলাকে অখণ্ড রাখার জন্য জীবন দিয়েছে, পশ্চিমবাংলাকে অখণ্ড রাখার জন্য, সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। দেখুন, আমরা কখনো জিতেছি? আমরা গত 12-13 বছর ধরে পশ্চিমবাংলায় হারছি। যখন আমরা জিতেছি তখন খালি নয়, যখন আমরা হেরেছিও তখনও আমরা রাজ্য ভাগের রাজনীতির সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো ধান্দাবাজির আপোষ করিনি। আমরা কখনো পাহাড়ে গিয়ে বিমল গুরুংয়ের হাত থেকে খাদা পড়িনি। আমরা কখনো কামতাপুরী আন্দোলনের নেতাদের সঙ্গে মিটিং করিনি। হেরে গিয়েও আমরা হেরেছি। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমাদের লড়াই কোনোদিন বাংলার মানচিত্রের বিরুদ্ধে, বাংলার অখণ্ডতার বিরুদ্ধে হয়নি। আমরা তার জন্য গর্বিত। আজকে আমরা এবারও লোকসভা ভোটে আমরাও হেরে গেছি। আমরা হেরে গিয়ে আমরাও কারণ খুঁজছি। আমরা বিজেপির থেকে অনেক খারাপভাবে হেরেছি। হেরে গিয়ে আমরা কারণ খুঁজছি আমরা কেন হারলাম, কিন্তু আমরা কেউ বাংলার মানচিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নেমে পড়িনি। আজকে বিজেপির এই যে রাজনীতি, একটা তঞ্চকতা চিত্রনাট্য এই এবিপি আনন্দের মঞ্চে আমরা দেখলাম। যখন প্রশ্ন উঠল, যখন বলা হলো যে সুকান্ত মজুমদার বলেছেন কেন যে উত্তরবঙ্গের জেলাগুলো ইউনিয়ন টেরিটরি কি উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সামিল করে দেওয়া হোক, অগ্নিমিত্রা বলতে গিয়ে বললেন যে না, এটা সুকান্ত মজুমদার বলে থাকতে পারেন, কিন্তু এটা আমাদের দলের বক্তব্য নয়। আবার একই কথা যখন রুদ্রনীল ঘোষ বলার সময় উঠল এবং বিষ্ণু শর্মার নাম বলা হলো যে বিজেপিরই এমএলএ বলেছে যে এটা হতে পারে না, রুদ্রনীল ঘোষ আবার বলছেন যে না, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যখন ভেবেই বলেছেন, এমএলএ কি বলেছেন ওটা আমাদের দলের বক্তব্য নয়। কারণ একজন সুকান্ত মজুমদারের টিমের লোক, একজন শুভেন্দু অধিকারীর টিমের লোক। এ বলছে এটা আমার বক্তব্য, দলের বক্তব্য নয়। ও বলছে ওটা দলের বক্তব্য, ওনার বক্তব্য নয়। আজকে এনারা দাঁড়িয়ে বলছেন রাজ্যভাগ দলের বক্তব্য নয়। কালকে গৌরীশঙ্কর ঘোষ এখানে থাকলে বলতে পারে ও অগ্নিমিত্রা বল, সজল ঘোষ কি বলে গেছে জানি না, আমি যেটা বলছি ওটাই দলের বক্তব্য। ওদের ল্যাম্পপোস্টের পার্টি নয় আমাদের, একার মত থাকতে পারে, ওরা ওদের একার মত বলেছে। কিন্তু এর বাস্তবতাটা হচ্ছে, এই ধরনের কথা যখন একবার মানুষের মধ্যে চলে যায়, যখন এই ধরনের কথাকে মানুষের মধ্যে পরিকল্পনা করে ঠেলে দেওয়া হয়, তখন তারপরে কোনো দল হাজারটা প্রেস কনফারেন্স করে বলুক এটা আমাদের দলের মন্তব্য নয়, তাহলেও তা মানুষের মধ্যে যে ভাঙন তৈরি করে, সমাজের মধ্যে যে ভাঙন তৈরি করে, সেই ভাঙনকে সেলোটেপ দিয়ে সেলাই করে জোড়া যায় না। এবং এটা কি আজকে বিজেপির কেউ একজন মুখ ফসকে বলে ফেললেন? আমরা শুনিনি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে বলতে, তামিলিয়ানদের জন্য যদি আলাদা তামিলনাড়ু থাকে, বিহারিদের জন্য যদি আলাদা বিহার রাজ্য থাকে, তাহলে আমি অপেক্ষা করে আছি কবে আমার গোর্খা ভাই বোনদের জন্য আলাদা গোর্খাল্যান্ড রাজ্য থাকবে। আমরা বিজেপির এমপিকে বলতে শুনিনি। আমরা এর আগে একাধিকবার, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, বিমল গুরুংদের সঙ্গে মিটিং করতেন, রোশন গিরিদের সঙ্গে যখন মিটিং করতেন, দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো আপনারা কি তাহলে গোর্খাল্যান্ডের দাবি মেনে নেবেন? ওরা গোর্খাল্যান্ড চাইছে। উনি বলেননি যে গোর্খাল্যান্ড মেনে নেবো কিনা এখনই বলতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি আমরা বিজেপি নীতিগতভাবে ছোট রাজ্যের পক্ষে। এর আগেও যখন আমাদের সরকার হয়েছিল, বাজপেয়ীজি সরকার হয়েছিল, আমরা 3টে রাজ্যকে ভেঙে ছোট রাজ্য করেছিলাম। তাই নীতিগতভাবে ওদের প্রস্তাব নিয়ে আলোচনা চলতে পারে। দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতিকে উস্কানি দিতে আমরা শুনিনি। আজকে কথা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নিয়ে। আচ্ছা, আমার একটা খুব সহজ প্রশ্ন, ওদের সব কথা সত্যি আমি ধরে নিচ্ছি, মালদা মুর্শিদাবাদের বর্ডার থেকে ভয়ঙ্কর হচ্ছে ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। ওরা বলছেন যে এটাকে একটা আলাদা হচ্ছে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে। ইউনিয়ন টেরিটরি হলে মালদা মুর্শিদাবাদের ওখানে ভারতের সীমান্তকে পাহারা দেবে বিএসএফ। আজকে মালদা মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে আছে, এখন কি সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে? এখন বিএসএফ পাহারা দিচ্ছে না? আসামে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, কাশ্মীরে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, গুজরাটের সীমান্ত থেকে যদি ইনফিল্ট্রেশন হয়, পাঞ্জাব থেকে যদি অনুপ্রবেশ হয়, ওই সীমান্তগুলো যারা পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্ত কি অন্য কেউ পাহারা দিচ্ছে? আজকে যদি আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটে থাকে, তাহলে তার কৈফিয়ত দিতে হবে অমিত শাহকে, তার কৈফিয়ত দিতে হবে নরেন্দ্র মোদীকে। আপনি বিএসএফ দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে আমাদেরকে আজকে এই প্রশ্ন করতে হবে যে আপনার দলের এমপি যদি আজকে মনে করে যে এটা আজকে একটা রাজ্যের সরকারের অধীনে আছে বলে অনুপ্রবেশ ঘটছে,
কালকে যদি ওটা কেন্দ্রের সরকারের অধীনে হয়ে যায় তাহলে অনুপ্রবেশ ঘটবে না। তার মানে কি আপনারা স্বরাষ্ট্র দপ্তর থেকে এখন যেহেতু রাজ্যটা আপনাদের দখলে নেই তাই আপনারা কি অনুপ্রবেশ হতে দিচ্ছেন? আপনারা এটাই সাহায্য করছেন, আপনারা মদত দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এইসব কি আজব আজব যুক্তির মাথামুন্ডু বুঝি না। অগ্নিমিত্র, আপনি যখন এমএলএ রাজ্যের, একটু তো জেনে শুনে কথা বলবেন। আপনি কাশ্মীরের উদাহরণ দিলেন, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদেরকে যে উপত্যকা থেকে তাড়ানো হয়েছিল 19 জানুয়ারি 1990 সালের কথা আপনি বললেন, সঠিক কথা বলেছেন। আপনাকে আমি জানাই অগ্নিমিত্রা, তার সলিউশন কেন্দ্রের শাসন। আপনি জেনে রাখুন অগ্নিমিত্রা পল, 1990 সালের 19 জানুয়ারি যেদিন কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস হয়েছিল সেই সময় কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় কাশ্মীরে রাষ্ট্রের শাসন, দেশের শাসন, রাজ্যপালের শাসন জারি ছিল, গভর্নর জারি ছিল। জানেন কে গভর্নর ছিল? জগমোহন মালহোত্রা। কাশ্মীরি পণ্ডিতদেরকে বাসে তুলে দিয়ে বলেছিল আপনারা যান, 2 মাস পরে ডেকে নেব। সেই 2 মাস আজকে 2024 সালে এসে গেছি, 34 বছর হয়ে গেছে, একজন কাশ্মীরি পণ্ডিত বাড়ি ফিরতে পারেনি। তার বিনিময়ে ওই জগমোহন মালহোত্রাকে পরবর্তীকালে বাজপেয়ী নিজের ক্যাবিনেটে মন্ত্রী করেছিলেন, তাকে পদ্মবিভূষণ দিয়েছিল বিজেপির সরকার, মোদীর সরকার, পরবর্তীকালে মোদী আবার ক্ষমতায় এসে। আপনারা আজকে মনে করেন যে একটা গভর্নর্স রুল হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর হচ্ছে সমাধান, আর আপনি তার জন্য কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন। সজল ঘোষ বলতে এসে বলছেন যে সিপিএম তৃণমূল যদি রাস্তায় নেবে গরুর মাংস খায় তাহলে সেটা হচ্ছে কি সেকুলারিজম, আর আমরা যদি কিছু এরম বলি তাহলে সেটা সাম্প্রদায়িকতা। না, ঠিকই কথা, গরুর মাংস খেলে সেটা সেকুলারিজম নয়। কিন্তু সেই গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে যখন বিজেপি, সজল ঘোষের পার্টি ইলেকট্রাল বন্ডে টাকা খাবে, আর গরুর মাংস বিক্রি করার টাকায় যখন দমদমে বড়নগরে সজল ঘোষের নামে হোর্ডিং লাগানো হবে, তখন ওটা হচ্ছে হিন্দুত্ববাদ, তখন ওটা হচ্ছে দেশপ্রেম, তখন ওটা হচ্ছে এরা তখন হিন্দুস্তানের সন্তান তখন। সুতরাং দেখুন, আমার সিপিএম করি, আমার তৃণমূলের বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। আপনি বিজেপি করেন, আপনার সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে। ও তৃণমূল করে যারা, তাদের বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে। সব কিছু নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না। আজকে আমি তো দাদা মাঝখানে বলিনি, কী লাভ? আর তা এমনিও আমার মাইক চলছে, তোমাদের বন্ধ, এমনিও যারা দর্শক শুনতে পাবেন না। আমি যে কথাটা বলছি যে আমাদের সবার বিরুদ্ধে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আজকে আমরা স্পেসিফিক একটা প্রশ্নে আলোচনা করছি। 1, অনুপ্রবেশ; 2, অনুন্নয়নের প্রশ্ন। আচ্ছা, আমাদের চিন্তা হয়, জানেন তো, সুমনদা বলার আগে একটা কথা বললো, কর্ণানের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা। আজকে যখন হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন যে অনুপ্রবেশের ফলে আসামের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, আসামের মানুষের ওখানকার হচ্ছে জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে, আমাদের কেন আশঙ্কা হয় জানেন? আমরা বাঙালি, ইতিহাস সাক্ষী আছে। এই যুক্তিতে অনুপ্রবেশ ঘটিয়ে আসামের চরিত্র পাল্টে যাচ্ছে, জনবিন্যাসের চরিত্র, এই যুক্তিতে ওই আসামে বাঙালি খেদা অভিযান হয়েছিল। খালি মুসলমান নয়, হিন্দু বাঙালির রক্তে ব্রহ্মপুত্র জল লাল হয়ে গেছিল। এখনও সেই পরিবারগুলো, অনেকে কলকাতায় থাকেন, পশ্চিমবাংলায় থাকেন, আর আসামে ফিরে যেতে পারেননি, ত্রিপুরায় পালিয়ে গেছেন। বাকি তাদের পরের প্রজন্ম যে ত্রিপুরায় বড় হচ্ছে, সেই বাঙালি আর হাইলাকান্দিতে ফিরতে পারেনি, সেই বাঙালি আর বরাকে ফিরতে পারেনি, সুরমা উপত্যকায় ফিরতে পারেনি। আসামে বাঙালি খেদাও আন্দোলন হয়েছিল ঠিক সেই যুক্তিতে, যে যুক্তিতে আজকে হেমন্ত বিশ্ব শর্মা ওখানে বসে অনুপ্রবেশের গল্প শোনাচ্ছেন, আর বিজেপির এমপি পার্লামেন্টে গিয়ে জনবিন্যাস, জাতিবিন্যাস পাল্টে যাওয়ার কথা বলছেন। আপনার কথায় কি বুঝবো কি জাতিবিন্যাস পাল্টেছে? বলছেন নাকি আদিবাসীর সংখ্যা কমে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার সরকারকে বলুন পপুলেশন কাস্ট সেন্সাস রিপোর্ট প্রকাশ করতে, আমরা দেখি হিসাব মিলিয়ে 10 বছর আগে কতজন আদিবাসী ছিলেন, আজকে কতজন আছেন সেই এলাকায়। 10 বছর আগে কতজন তপশিলি জাতির মানুষ ছিলেন, আজকে কতজন আছেন, মিলিয়ে দেখি। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনারা জাতি গণনার রিপোর্ট প্রকাশ করবেন না, এদিকে আবার বলবেন নাকি এমন জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে যে আপনাদেরকে এনআরসি করতে হবে। এটা সস্তা রাজনীতি, ঠুনকো রাজনীতি নয় তো কি? অনুন্নয়ন, আমি এখানে দাঁড়িয়ে বলছি, উত্তর বাংলায় উন্নয়নের প্রশ্নে হাজারটা সমালোচনা, হাজারটা প্রশ্ন আছে এবং থাকা উচিত। বামপন্থীরা আমরা সরকার চালিয়েছি বাংলায় 34 বছর, অনেক কাজ করার চেষ্টা করেছি উত্তর বাংলায়, কিন্তু একথা সত্যি, আজকে আমি বুকে হাত রেখে বলতে পারি না যে আজকে কলকাতা কি আজকে হুগলির একটা শহর যতটা উন্নত, উত্তর বাংলার 5টা শহর সেরকমভাবে সমানভাবে, এমনকি বামফ্রন্ট সরকারের সময় সেখানে কাজ হয়েছে, কথা বুকে হাত রেখে বলতে পারি না। তার বিভিন্ন কারণ আছে, ভৌগোলিক, ওখানকার মানচিত্রের প্রশ্ন, ট্রেনের প্রশ্ন, একটা ক্যাপিটাল শহর থেকে দূরে থাকা ইত্যাদি অনেক কিছু কারণ রয়েছে। এবং এটা খালি বামফ্রন্টের একার সমস্যা না, এটা কংগ্রেসের পিরিয়ডেও সত্যি ছিল, এটা ব্রিটিশ পিরিয়ডেও সত্যি ছিল, এটা বাস্তবতা। কিন্তু আজকে এটা বাস্তবতা, উন্নয়ন করতে হবে, তার সমাধান হচ্ছে রাজ্যভাগ। একটার পর একটা ওদের এমএলএ এমপি এসে উস্কানি দিয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, 2009 সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি কোন উন্নয়নটা আপনারা করেছেন? কেন উত্তর বাংলায় উন্নয়ন হয়নি? জবাব খালি আমরা দেবো, খালি বামপন্থীরা দেবে, খালি তৃণমূল দেবে, খালি কংগ্রেস দেবে? 2009 সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি, 2014 সালে গোটা উত্তর বাংলা ঝেঁটিয়ে আপনারা প্রচার করলেন। ওখান আপনাদের সেবার এমপি জিততে পারেননি, কিন্তু আপনাদের ভোট
মানে কয়েক গুণ বেড়ে গেল। 2019-এ গঙ্গার ওপারে একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তর বাংলার সব কটা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতলো। 2021-এ দক্ষিণ মালদা, 2019-এ বললাম তো, একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে সব কটা ওখানে বিজেপি জিতলো। 2021-এর বিধানসভায় যে কটা এমএলএ জিতেছে, কটা পড়ে আছে এখন জানি না, অনেক তৃণমূলে ঢুকে গেছে, যে কটা রয়েছে তার 60 থেকে 70% উত্তর বাংলা থেকে জেতা এমএলএ। কি দিলেন এতগুলো দিনে আপনারা উত্তর বাংলাকে? নতুন একটা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, নতুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, উত্তর বাংলায় এতগুলো নদী আছে, একটা নতুন বিদ্যুৎ প্রকল্প, একটা নতুন কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পের প্রকল্প, একটা কোনো কিছু দিলেন? আজকে বলুন তো, উত্তর বাংলার মানুষের একটা অন্যতম প্রশ্ন হচ্ছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন। আপনাদের এমএলএ শঙ্কর ঘোষ দেখি সেদিন বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করে বলছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুজন ভিসির নাম করে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরা কেন দক্ষিণ বাংলার মানুষ, এরা কেন উত্তর বাংলার ভূমি সন্তান নয়? আচ্ছা আপনারা বলুন তো, দার্জিলিংকে এখনো পর্যন্ত আপনারা 3 জন এমপি দিয়েছেন। আমাদের বামপন্থী এমপি ছিলেন ওখানে রতনলাল ব্রাহ্মণ, আনন্দ পাঠক, পরবর্তীকালে সমন পাঠক, যখন অশোক ভট্টাচার্য ওখানে মন্ত্রী হয়েছেন, যখন মানিক সান্যাল এমপি হয়েছেন জলপাইগুড়িতে, তারিণী রায় যখন এমপি হয়েছেন, আমাদের অনন্ত রায় মন্ত্রী হয়েছেন, তারা ছিলেন উত্তর বাংলার ভূমি সন্তান। আপনারা দার্জিলিংকে 3 জন এমপি দিয়েছেন। যশবন্ত সিনহা বিহার থেকে নিয়ে এসে, তারপরে দিলেন আলুবালিয়া পাঞ্জাব থেকে নিয়ে এসে, এখন আছেন ওখানে রাজু বিস্তা, মণিপুরের মানুষ, গোর্খা অবশ্যই কিন্তু মণিপুরের মানুষ, মণিপুরে জন্ম বড় হওয়া সব কিছু, পরবর্তীকালে বাংলায় এসছেন। আপনারা উত্তর বাংলার দার্জিলিংয়ের একজন ভূমি সন্তানকে ওখানকার এমপি করলেন না 2019 থেকে 2024 পর্যন্ত। আপনারা ওখানকার মানুষের আত্মমর্যাদার লড়াই করবেন? দেখুন সহজ কথা আপনাদের বলছি, আপনাদের মনে আছে চালু হলো এখানে বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক পরের দিন একটা ঢিল পড়লো। কোনো কিছু না জেনে শুভেন্দু অধিকারী বলে দিলেন মালদা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল ঢিলটা তখন মারা হয়েছে। তারপরের দিন বিজেপির রেল দপ্তর ওরা ছবি টুইট করে বলে দিল যে ওই সময় ট্রেনটা যাচ্ছিল যখন ঢিলটা মারা হয়েছে বন্দে ভারতে, বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন বিহারে নীতিশ এবং বিজেপির জোট সরকার, তখন ঢিলটা মারা হয়েছিল। কথাটা আমি উদাহরণটা এই কারণে দিলাম, মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলার নাম বললেই এইটা হচ্ছে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে, আমরা সবাই জানি, কেউ ঘাসে মুখ দিয়ে এখানে চলি না। মালদা মুর্শিদাবাদ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলা মানে হচ্ছে মুসলমানরা আমাদের দেশে ঢুকছে। বিজেপির যে সামগ্রিক রাজনীতি সেই রাজনীতিকে এইটা সাবস্টেনশিয়েট করে। ওরা একটা বাংলায় কথা আছে না, হরি হে দীনবন্ধু, ওই লোপমুদ্রা মিশ্রের গান ছিল, হরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু। এ বলবে রাজ্য ভাগ চাই, সেও বিজেপি, পরের দিন কেউ প্রেস কনফারেন্স করে বলবে না না রাজ্য ভাগ কে চেয়েছে, সেও বিজেপি। কিন্তু এই যে আগুন নিয়ে আপনারা খেলছেন, বলুন তো শেষ কোথায়? আজকে কামতাপুর, এই যে আপনাদের এমপি কদিন আগে বললেন যে সেই কামতাপুর রাজাদের সেই সাম্রাজ্যকে এখন আবার নতুন রাজ্য করার নাকি স্বরাষ্ট্র দপ্তর প্রস্তাব পাশ করে দিয়েছে, মানে ওরা পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন উত্তর বাংলায় যেরকম একটা সংগঠন আছে যারা আলাদা কামতাপুর রাজ্য চায়, তেমন উত্তর বাংলায় কোচবিহারে আর একটা সংগঠন আছে যারা আলাদা কামতাপুর দেশ চায়। কে বুকে রেখে হাত রেখে আজকে বলতে পারে বলুন? অন্য রাজ্যের নামে এই যে উস্কানি আপনারা দিচ্ছেন, এই যে পরিস্থিতির রাজনীতি আপনারা করছেন, তা কালকে অন্য রাজ্যের দাবিতে গিয়ে থেমে থাকবে, তারপরে সেটা অন্য দেশের দাবির দিকে যাবে না। আপনারা দেশের সরকার চালাচ্ছেন, আমাদের দেশকে অখণ্ড রাখার দায় সবচেয়ে বেশি আপনাদের। আজকে সজল ঘোষ বলছেন আমাদেরকে জাগতে হবে, সীমান্ত দিয়ে যা ঘটছে আমাদেরকে সচেতন হতে হবে। হলাম, জাগলাম, জেগে উঠলাম, জেগে এবার কি করব? এক হাতে দূরবীন আর এক হাতে গুলতি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকবো? সে তো করতে পারবো না ভাই। আলটিমেটলি আমি জাগি, আমি ঘুমোই, সীমান্ত পাহারা দিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে, সীমান্ত পাহারা দিতে হবে বিএসএফকে। আমি আমার কথা শেষ করছি, আমি দেখেছি আমার আগে বেল পড়ার পরে কে কতক্ষণ বলেছে, যাই হোক আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেখুন আমি অত্যন্ত আন্তরিকভাবে একটা কথা বলছি যে কলকাতা কেন্দ্রিক রাজনীতি, এটা ঘটনা আমার যতটুকু রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে তা উত্তরবাংলার মানুষকে আহত করে, আঘাত দেয়। আমি একটা উদাহরণ দু কথায় বলছি। 2022-এর ঘটনাচক্রে আমি সেদিন কোচবিহারে, সেই সময় যখন মার্চ এপ্রিল মাসে ভয়ঙ্কর গরম পড়েছে কলকাতায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা কালীঘাটে গরম পড়লে গোটা বাংলায় গরম পড়ে, উনি ওখান থেকে বলে দিলেন পাঠশালা বন্ধ, গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল। 1 মাস পরে কলকাতায় গরমটা একটু কমলো, বললেন স্কুল খুলে দাও, সব রাজ্যের স্কুল খুলে গেল। উত্তর বাংলার জেলাগুলোতে ওই মার্চ এপ্রিল মাসে মানুষ তখনও গায়ে চাদর দিয়ে শোন। আর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্কুলগুলো খুলে দাও, সেই সময় ওখানে হচ্ছে হিট ওয়েভ বইছে। আমি একটা দিনের আমার মানে তারিখটা খুঁজলেও এখন পেয়ে যাবো, ছবি টবি আছে আমার ফেসবুকে ওই দিনের। কোচবিহারে 2 জন, জলপাইগুড়িতে 1 জন, স্কুলের এবং কলেজের 3 জন ছাত্র গরমে হিটস্ট্রোক হয়ে মারা গেল ক্লাস করতে গিয়ে। কেন না, তাদের ওখানে যখন ঠান্ডা আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মানে কলকাতায় গরম বলে গোটা রাজ্যে স্কুল বন্ধ রেখে দিয়েছিলেন, আর তাদের ওখানে যখন হিটওয়েভ চলছে, লু বইছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার সঙ্গে হাওড়ার সাথে হুগলির সাথে উত্তর বাংলা স্কুলও খুলে দিয়েছেন। আমি বলছি আমাদের সংবেদনশীল হওয়া দরকার। যারা
রাজ্য চালাচ্ছেন, যারা পরিচালনায় রয়েছেন, তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। প্রতিটা অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, তাদের ইতিহাস, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করা দরকার। কিন্তু বলছি, হেরে গেছেন, পরের বার জেতার চেষ্টা করুন, না পরের বার পারলে তারপরের বার করার চেষ্টা করুন। এটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের অধিকার, আপনাদের কর্তব্য। কিন্তু আপনারা হেরে গেছেন বলে বাংলার বুকে ছুরিকাছি চালাবেন, এই রাজনীতি করবেন না। যদি বাংলা মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে এই রাজনীতি করবেন না। ধন্যবাদ শতরূপ। বললাম তো আমরা হেরে গেছি, কিন্তু রাজ্যকে ভাঙছি। এটার জন্য ওপেন ফোরাম আছে, আমরা শূন্য দেব, রাজ্যকে ভাঙছি। ওপেন ফোরাম আছে, জিতেও বলছে রাজ্যকে ভাঙবে। সজল, ধন্যবাদ শতরূপ। আমি বলছি যে শতরূপ এক নিঃশ্বাসে সুকান্ত মজুমদার, গৌরশঙ্কর, শান্তনু ঠাকুর, নিশিকান্ত দুবে, সুব্রতবাবু, অনন্ত মহারাজ সব নামগুলো বললো, কিন্তু তথ্যনিষ্ঠ বিচারে কিন্তু এই সব নামের সঙ্গে সুকান্ত মজুমদারের নামটা আলাদা করতে হবে। কারণ প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিটা যেটা বলেছে, হুবহু আজ থেকে 11 বছর আগে 2013 সালের ডিসেম্বর মাসে দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি হুবহু সেই একই কথা বলেছিলেন যে বাংলার পার্বত্য এলাকাকে এবং আরও কয়েকটা অংশকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হোক। আমরা বিশ্বাস করি এটার মধ্যে অন্যায় কিছু নেই। ঠিক যেমন সোমনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বামপন্থী নেতা, বিধায়ক, সাংসদরা গেছিলেন দিল্লিতে এই দরবার করতে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যে বিশেষ আর্থিক গ্র্যান্ট পায়, আর্থিক সুযোগ সুবিধে পায়, তার একটা অংশ এই হিসেবটার মধ্যে, এই কাউন্সিলের মধ্যে এলে তার একটা অংশ এই উত্তরবঙ্গ বলি বা এর আলাদা কয়েকটা জেলা বলি তাতে পাওয়ার জন্য একটা অনুমতি, একটা বিশেষ অনুমতি চাইতে, এইটার মধ্যে কিন্তু আমার মনে হয় খুব দোষের কিছু নেই। বা বাংলা ভাগ এটার সঙ্গে আমি আলাদা করে দেখব গৌরশঙ্কর, শান্তনু ঠাকুর, নিশিকান্ত দুবে, সুব্রত, অনন্ত মালাকার, এদের বক্তব্যকে, এটা সম্পূর্ণ আলাদা। তারা হয় বাংলা ভাগ চাইছেন, নয়তো কেন্দ্রীয় শাসন চাইছেন, কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছেন। আমি বলছি শতরূপ আরেকটা শব্দবন্ধ আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে অনুপ্রবেশের গল্প। সত্যি সত্যি অনুপ্রবেশ কি গল্প? শতরূপ যাই বলুক না কেন, বামফ্রন্ট আমলের 34 বছরে বারবার অভিযোগ উঠেছে যে অনুপ্রবেশ রুখতে বামফ্রন্ট সরকার আদপে সেই রকম তৎপর নয়। এমনকি অতি সহজে এপার বাংলায় এসে রেশন কার্ড তৈরি করে নেওয়ার ভুয়ো অভিযোগের আগে উঠেছে, এবং বামফ্রন্ট সরকারও নিয়মিতভাবে বিরোধীদের এইসব অভিযোগ উড়িয়ে দিত। মানতেই হবে এই ছবিটা কিন্তু প্রথম পাল্টালো বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এসে। 2006 সালের জুলাই মাসে স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বিধানসভায় বললেন, কোট আনকোট যাব, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করতে আমাদের কঠোর হতে হবে। এটা ঠিক যে অতীতে যেসব গরিব মানুষ অন্ন সংস্থানের চেষ্টা করেছিলেন তাদের প্রতি আমরা নরম মনোভাব নিয়েছিলাম, কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা মাথায় রেখে এখন আমাদের সতর্ক হতে হবে। শতরূপ বিজেপির দ্বিচারিতা নিয়ে এত কথা বলল, কিন্তু ওকে এটাও মানতে হবে যে এই স্বীকারোক্তির প্রায় 1 বছর আগে থেকে তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি কিন্তু এই ইস্যুতে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকার প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। 2005 সালের 26শে জুলাই বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে লোকসভার মুলতুবি প্রস্তাব আনলেন লালকৃষ্ণ আদবানি। ঘোর কমিউনিস্ট বিরোধী কট্টরপন্থী আদবানি অনুপ্রবেশ নিয়ে আলোচনায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোট আনকোট যাব, ভোট ব্যাংকের রাজনীতি যে বিরাট বিপর্যয় ডেকে আনছে এটা শাসক কংগ্রেস যত দ্রুত বুঝবে তত মঙ্গল। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংকটের গভীরতা বুঝতে পেরেছেন এবং সব ধরনের সহযোগিতা করছেন। ঘটনাচক্রে এই নজিরবিহীন প্রশংসার দিন অবশ্য সংসদে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আমার পরের বক্তা রাজ্যের প্রাক্তন আইজি, যিনি তার দীর্ঘ কর্মজীবনের একটা সময় মালদার এসপিও ছিলেন, পঙ্কজ দত্ত। শত্রু মিত্র আত্মীয় স্বজন পর অপর সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই বলছি, একদম প্রথমে 119 বছর আগে চলে যাচ্ছি। 1905 সালের 16ই অক্টোবর গভর্নর হাউস থেকে লর্ড কার্জন ঘোষণা করলেন, আজকের দিন থেকে বঙ্গভঙ্গ কার্যকর হবে। একই দিনে কলকাতা রাজপথে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রবি ঠাকুর, স্যার গুরুদাস ব্যানার্জি তাদের নেতৃত্বে বিরাট মিছিল বেরোলো। তারা একদম নগ্ন পদে গঙ্গা স্নান করে রাখি বন্ধন উৎসব করলেন। সেদিন সারা বাংলাদেশে অরন্ধন হয়েছিল, কারোর বাড়িতে হাঁড়ি জ্বলেনি, উনুন জ্বলেনি। এবং সেদিন বিকেলে ফেডারেশন হলের প্রতিষ্ঠা উপলক্ষে
ফেডারেশন হল থেকে আপার সার্কুলার রোড থেকে বাগবাজারে পশুপতিনাথ বসুর বাড়িতে 50,000 মানুষ নগ্ন পদে বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে গিয়েছিলেন। এবং সেদিন লর্ড কার্জন বলেছিলেন যে বঙ্গভঙ্গ ইজ এ সেটল ফ্যাক্ট, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন যে বঙ্গভঙ্গ ইজ অ্যান আনসেটল ফ্যাক্ট, এটাকে আমরা আনসেটল করবই। এবং উনি এটা করেছিলেন বলে পরবর্তীকালে সুরেন ব্যানার্জির নাম হয়েছিল সারেন্ডার নট ব্যানার্জি। অর্থাৎ বাঙালি সারেন্ডার করতে পারে না, বাঙালি সারেন্ডার করতে জানে না। সেদিন সুরেন ব্যানার্জিরা সারেন্ডার করেননি, বঙ্গভঙ্গ হয়নি। আমার ভাষণের কনক্লুশনে আমি যেটা বলবো সেটা অনেক আগেই বলে দিচ্ছি, বঙ্গভঙ্গ অবাস্তব, অসম্ভব, নট ফিজিবল, হবে না, কোনোদিন হবে না। কোনো শক্তি, কে নিশিকান্ত দুবে, কে অমিত সিনহা, কে নরেন্দ্র মোদী, কে মমতা ব্যানার্জি, কেউ কখনো এটাকে অ্যাকচুয়ালাইজ করতে পারবে না। বঙ্গভঙ্গ ইম্পসিবল প্রপোজিশন। এবার বলছি, বঙ্গভঙ্গের হিট আপনাদের কারো গায়ে লাগেনি। শতরূপ বলেছি ঠিক, আমি তখন যখন চাকরিতে ছিলাম টিএমসি, কংগ্রেস, বিজেপি কারোর গায়ে বঙ্গভঙ্গের আঁচ লাগেনি। বঙ্গভঙ্গ করার জন্য প্রথম যে মানুষটা খেপে গিয়েছিলেন তার নাম সুভাষ ঘিসিং। 100 দিনের বন্ধ রেখেছিলেন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। আমি তখন এসডিপিও রায়গঞ্জ। সকালবেলা আমাকে ফোন করলেন ডিজি রাইটার্স বিল্ডিং থেকে, তুমি চলে যাও, তুমি ওখানে গিয়ে 50 দিন ক্যাম্প করে থাকবে, জোর বাংলোয় থাকবে। গাড়ি নিয়ে চলে গেলাম। যাওয়ার পথে যখন কার্শিয়াং থেকে উঠছি, মোড়ে মোড়ে আপনারা জানেন না যে বাঘগুলো যখন পার হচ্ছি, তখন একটা গাড়ি অ্যাম্বাসেডর থামিয়ে আমাকে বললো, স্যার আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি তো যাচ্ছি দার্জিলিং। বললো আমি স্যার দার্জিলিং ডিউটি করে ফিরছি। ভদ্রলোকের নাম হচ্ছে বিশ্বনাথ মুখার্জি, ডিআইবি ইন্সপেক্টর মালদা। তিনি একটা অ্যাম্বাসেডর কারে ফিরছিলেন, আমার সঙ্গে গুড উইশ এক্সচেঞ্জ করে উনি চলে গেলেন নিচে, আমি চলে গেলাম উপরে। কিছুক্ষণ পরে শুনলাম ছত্রে সুব্বার দলবল বিশ্বনাথ মুখার্জি, তার সিকিউরিটি গার্ড, তার ড্রাইভার, 3 জনকে গয়াবাড়িতে খুন করে একটা ডিচের মধ্যে ফেলে দিয়েছে। আমি তখন বুঝলাম যে বঙ্গভঙ্গের হিটটা ওই 3 বঙ্গ সন্তানের গায়ে লাগলো। আর আমি যদি খানিকক্ষণ আগে ওই গয়াবাড়ি দিয়ে পাস করতাম, ওই সময় যদি ছত্রে সুব্বার দলবল থাকতো আমাকেও খুন করতো। কাজী বঙ্গভঙ্গের হিট আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের কারোর গায়ে লাগেনি। বঙ্গভঙ্গের হিট লেগেছিল পুলিশের গায়ে। আর কিন্তু সিপিএমের বেশ কয়েকজন মানুষজন বঙ্গভঙ্গের জন্য প্রাণ দিয়েছেন। নেক্সট আপনাকে বলছি, বংশীবদন বলে এক ব্যক্তি ছিলেন, মহাপুরুষ, কামতাপুরী আন্দোলনের প্রবক্তা। তিনি এমন কতগুলো আন্দোলন করছিলেন, তার জন্য রাজাবাজারের একটি ছেলে মুস্তাক আহমেদ, অ্যাডিশনাল এসপি ছিলেন কুচবিহারের, তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। এই কামতাপুরী আন্দোলনে বলি হয়েছিলেন রাজাবাজারের ওই তরুণ যুবক মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদ, বিশ্বনাথ মুখার্জিরা যখন মারা গেছেন সব পুলিশের লোক। কমল মজুমদার পরবর্তীকালে পুলিশের ডিজি হয়েছিলেন। যেদিন কালিম্পংয়ে গুলি চলেছিল সেদিন কমল মজুমদারকে কুকরি দিয়ে কোপ মারা হয়েছিল, তার সিকিউরিটি গার্ডকে মারা হয়েছিল। এবং সেদিন তাকে এয়ারলিফট করে যদি না নিয়ে আসা হতো শিলিগুড়িতে, উনি বাঁচতেন না। কাজেই আমরা বঙ্গভঙ্গের প্রাথমিক যে হিটটা সেটা আমি দেখেছি, আমরা দেখেছি। আপনারা কি দেখেছেন? এ তো বুকিস্তক্ষ করছেন। বুকিস্তক্কে কোনো লাভ নেই, কিচ্ছু দেখেননি, কিচ্ছু জানেন না। কারণ আপনাদের জন্মকর্মেও উত্তরবঙ্গে না, আপনারা কোনো অভিজ্ঞতা নেই। ওই পলিটিক্যাল পার্টি করার সূত্রে কোনো দিন ভাষণ দিয়েছেন, কোনো দিন উত্তর কন্যা দক্ষিণ কন্যায় থেকেছেন, দ্যাটস অল, দ্যাট মাচ। তার বাইরে আপনাদের কোনো কন্ট্রিবিউশন নেই। এবার আপনাকে বলছি যে আপনার এই যে কামতাপুরী আন্দোলন এবং হিল কাউন্সিল গঠন করার আগে যে জিএনএলএফ মুভমেন্ট সুভাষ ঘিসিং করেছিলেন, তাতে পুলিশের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কাজেই বঙ্গভঙ্গের হিটটা পুলিশ খেয়েছে সব থেকে বেশি, তারপর খেয়েছে সিপিএম দল, অন্য কোনো দল কিন্তু সেটা খায়নি। এবার আমি আপনাকে বলবো যে সুমনবাবু যে আজকে প্রপোজিশনটা দিয়েছে তার মধ্যে এটা ঘটনা, বঙ্গভাগ আমি আগেই বলে দিলাম অবাস্তব, অসম্ভব, হবে না। তাহলে বাকি রইল আর দুটো ইস্যু। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, জ্বলন্ত বাস্তব। ইনফিল্ট্রেশন হচ্ছে, চলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি উট পাখি যেমন আপনার মুখ আপনার গর্তের মধ্যে দিয়ে ভাবে তাকে কেউ দেখছে না, আমাদের অবস্থা হচ্ছে ঠিক তাই।
ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা বলা মানে বিজেপি না, এটা বলা মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে প্রবক্তা হওয়া নয়, এটা বলা মানে হিন্দু জাগরণ মঞ্চে শরিক হওয়া নয়। এটা একজন নাগরিক হিসাবে আমার বলার ডিউটি। অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যখন হচ্ছে, বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকুন, আর মেহেদিপুর দিয়ে ঢুকুন, আর চ্যাংরাবান্ধা দিয়েই ঢুকুন, আপনি ৬,০০০ টাকা দিলেই আধার কার্ড পাচ্ছেন, রেশন কার্ড করতে পারছেন, এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন। সো ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার অবস্থাটা একবার দেখুন। 294টা আমাদের বিধানসভা, 294টা বিধানসভার মধ্যে 64টা বিধানসভাকে ইয়ারমার্ক করা গেছে, যে 64টা বিধানসভাতে মাইনরিটি কমিউনিটি যা বলবে তারাই এমএলএ বের করবে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এমএলএ বের করতে পারবে না। তাহলে 294টার মধ্যে 60টা যদি 64টা যদি আপনি এমএলএ মুসলিম কমিউনিটি যা বলবে তাই হয়, তাহলে পড়ল 230 আপনি কি ফাইট করবেন? দুধেল গাইকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইমাম কনক্লেভ থেকে আপনি বলছেন এখানে ভোট দাও, ঈদের মঞ্চ থেকে বলছেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে রাখো, আমরা তোমাদের রক্ষা করব। এইটা কোনো স্টেটসম্যানের কথা না, এইটা কোনো রাষ্ট্রনেতার কথা না, এইটা হচ্ছে একজন খুব নিচ মাইন্ডেড কোনো একজন পলিটিশিয়ানের কথা, যেটা কখনো কোনো রাষ্ট্রের পক্ষে সমীচীন না। নেক্সট আমি আপনাকে বলবো যে আরেকটা রইল অনুপ্রবেশ ছাড়া উত্তরবঙ্গের বঞ্চনা। উত্তরবঙ্গ বঞ্চিত। আমি দীর্ঘদিন উত্তরবঙ্গে চাকরি করে এসেছি। উত্তরবঙ্গের মানুষের মতো সহজ সরল মানুষ আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। দক্ষিণবঙ্গে মানুষের মতো কপট না, তারা অকপট, সরল, সহজ, এবং তারা কিন্তু নিচ উঁচু প্যাচ ঘোচ কিচ্ছু বোঝে না। সেই জায়গাটাকে আমরা বঞ্চিত করেছি। উত্তরবঙ্গকে প্রথম যিনি পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন সেই মানুষটার নাম বরকত গনি খান চৌধুরী। সিদ্ধার্থ শঙ্কর রায় মিনিস্ট্রিতে তাকে ইলেকট্রিসিটি দপ্তরের মন্ত্রী করা হয়েছিল, অকাতরে চাকরি দিয়েছিলেন। হিন্দু, মুসলমান, সিপিএম, কংগ্রেস, বিজেপি তখন ছিল না, তাদের কাউকে দেখেননি, সবাইকে দুহাত ভরে চাকরি দিয়েছেন। সবার কাছে উনি ছিলেন প্রিয় বরকতদা। আর বয়স্ক লোকেরা বলতেন বুড়া, ওই বুড়াটার কাছে যা চাকরি দিয়ে দিবে, এরম বলতো, এবং তিনি চাকরি দিতেন অকাতরে। সেই মানুষটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু করেছিলেন, গৌড় এক্সপ্রেস চালু করেছিলেন, মালদাতে রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে বসিয়ে ডিভিশন তৈরি করেছিলেন। কাজী মালদা শুধু না, উত্তরবঙ্গ কৃতিত্ব যদি উন্নয়নের দাবিদার হয়ে থাকেন, তার নাম গনি খান চৌধুরী। গনি খান চৌধুরীর মতো মাপের পলিটিশিয়ান আমি আর দেখিনি। আমি যখন এসপি মালদা ছিলাম, আমার মনে আছে উনি আমাকে বলতেন যে এসপি সাহেব আমি একটা অনুষ্ঠান করব, আপনি আসবেন? আমি বললাম যে স্যার আপনি যদি কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করেন আমি কোনোদিন যাব না। বললো না, আমি একটা ক্রিমেটোরিয়ামের উদ্বোধন করব সাদুল্লাপুরে গঙ্গার পাড়ে। হিন্দুদের সৎকার করতে বড় কষ্ট হয়, নানা জায়গা থেকে আসে, ওরা গঙ্গার জলও পায় না, হিন্দুরা সৎকার করতে পারে না। তা আমি একটা ইলেকট্রিক চুল্লি করেছি 1 কোটি টাকা খরচ করে, আপনি আর ডিএম যদি আসেন আমি খুব খুশি হব। আমি গিয়েছিলাম, উনি আমাকে খুব জড়িয়ে ধরেছিলেন, এবং সেই ক্রিমেটোরিয়ামটা আমি দেখেছিলাম যে কত বড় মাপের মানুষ। তিনি মুসলিম না, আমি তাকে মনে করি একজন ফেরেশতা। সেই রকম মানুষ কিন্তু আমরা আর পাবো না। গনি খানের পরে এখন দেখবেন কত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছে। আমি বলি উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী। এই উত্তরবঙ্গ এখন অনুন্নয়ন মন্ত্রী যিনি আছেন, তার আগে 2টো মানুষ ছিলেন উন্নয়ন মন্ত্রী, একজন রবীন্দ্রনাথ ঘোষ, একজন গৌতম দেব। আমি তাদেরকে মানুষ বলে মনে করি। তারা হতে পারে টিএমসি দলের কর্মকর্তা, কিন্তু তারা সাচ্চা মানুষ, তারা কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ করেন না। এখন যেমন উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী বলেন যে তুমি বিজেপিকে ভোট দিয়েছ, তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবা না, এই হচ্ছে উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী। এটা ভেদাভেদ তৈরি করা। আমি এসপি মালদা ছিলাম, রায়গঞ্জের এমপি ছিলেন পিয়ার দাসমুন্সি। যখন ল অ্যান্ড অর্ডার ডেপুটেশন দেওয়ার সময় আমার কাছে একদিন এসছেন, এসে ওই পার্লামেন্ট যখন সেই তছনছ করলো, আপনার আফজল গুরুরা সেই গল্প করছিলেন, তখন বললেন যে জানেন আমার একটা খুব শখ, আমি উত্তরবঙ্গে রায়গঞ্জে একটা এইমস করবো। আমি বলি করুন। তখন সেই সময় থেকে কিন্তু পিয়ার দাসমুন্সি 100 একর জায়গা সংগ্রহ করেছিলেন বিনা পয়সাতে। এবং আমি আজকে আপনাকে বলছি, যে সমস্ত প্রবক্তা কিছুক্ষণ আগে বলে গেল যে রায়গঞ্জে একটা এইমস কেন হলো না, আরেকটা কেন হবে না, আমি আপনাকে বলছি রায়গঞ্জে যখন পিয়ার দাসমুন্সি 8 বছর কোমায় ছিলেন, তার ওয়াইফ দীপা দাসমুন্সি রায়গঞ্জ থেকে একবার জিতেছিলেন, আর একবার যখন দাঁড়ালেন মোহাম্মদ সেলিমের কাছে 1350 ভোটে মাত্র হেরে গেলেন। কিন্তু সেই ভোটে হারার পরে তিনি কিন্তু যখন বললেন যে এইমসটা হবে, তখন মমতা ব্যানার্জি এইমসটা কল্যাণীতে নিয়ে এলেন,
কোনো প্রয়োজন ছিল না কল্যাণীতে এইমস করার। আপনার আপনার সে একটু যাকে বলবে মাথায় যা তেল আছে তাকে আরও আপনি তেল দিলেন। এই এইমসটা রায়গঞ্জে করলে কিন্তু রায়গঞ্জে মানুষ বঞ্চিত হতো না। উত্তরকন্যায় কিচ্ছু হয় না। সব থেকে দুঃখের কথা আমি আপনাকে বলছি, আমি এখন যার নাম করছি তার নাম আলাপন বন্দ্যোপাধ্যায়, জেম অফ এন অফিসার, হি ইজ এ ফ্যান্টাস্টিক আইএএস অফিসার। আমি তার আন্ডারে চাকরি করেছি, হি ওয়াজ মাই ডিএম। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের দেখুন, হি ওয়াজ চিফ সেক্রেটারি, হি ওয়াজ হোম সেক্রেটারি, হি ইজ দ্য প্রেজেন্ট সলাহকার অফ মমতা ব্যানার্জি, উনি এখন অ্যাডভাইসার। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, হাওড়ায় যে গঙ্গা, সেই গঙ্গার বাইরে কোনোদিন উনি পশ্চিমবঙ্গে পোস্টেড হননি। উনি জানেন না নর্থ বেঙ্গলে সামসি কোন জায়গায়, সামসিং কোন জায়গায়। এই যেখানে অবস্থা, রীনা মিত্র বলে একজনকে উনি অ্যাডভাইসার করে মমতা ব্যানার্জি নিয়ে এলেন, মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস, তাকে উনি করলেন অ্যাডভাইসার। তিনি মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস, এমএইচএতে চাকরি করতেন, সিবিআই স্পেশাল ডাইরেক্টর ছিলেন। সেই মানুষকে এনে উনি কি বাংলার উন্নয়ন করবেন? আর একটা যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ যে কথা বলেছিলেন, ববি হাকিম কলকাতার মহানাগরিক হয়ে যে কথা বলেছেন, এগুলো অপরাধ, এগুলো আইনের চক্ষে অপরাধ, একটা ক্রিমিনাল অপরাধ। সেই ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি নীরবতা আমাদের বিস্মিত করেছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি কেন নীরব থাকবেন? আপনি কেন হুমায়ুন কবিরকে বলতে পারেননি যে তুমি অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে আমি দলগতভাবে অ্যাকশন নেব, আমি তোমার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেব? কেন ববি হাকিমকে আপনি ওখান থেকে বসিয়ে দিননি? কেন ববি হাকিম প্রকাশ্যে বলতে পারেননি যে তোমার এই কমেন্টটা আমি সমর্থন করছি না? আপনি কিন্তু তখন ওদের প্রশ্রয় দিয়ে গেছেন। আপনি বলেছেন আমি জানি না, আমি তো শুনিনি। দিস ইজ ইয়োর ফেলিওর, এটা আপনার ব্যর্থতা, এটা হয় না। কাজেই বঞ্চনা আছে, এটা বাস্তব, ইনফিল্ট্রেশন আছে, এটা বাস্তব। ইনফিল্ট্রেশন বঞ্চনা থাকা সত্ত্বেও নর্থ বেঙ্গলকে ভালোবাসতে হবে, নর্থ বেঙ্গলকে কাছে করতে হবে, নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তরটাকে উত্তরকন্যাকে সত্যিকারের সাবলীল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এবং আমি আপনাদের বলবো যে সবাই কিন্তু ভাবের ঘরে চুরি করছে, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম, কেউ ঠিক কথা বলছে না। নর্থ বেঙ্গলের জন্য কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আমি সব থেকে দুঃখ পেয়েছি আজকে এবিপি আনন্দের মতো একটা এত বড় চ্যানেল, এত নামী চ্যানেল, তাদের সব ব্যাপারে আমি সমর্থন করি, কিন্তু আজকের এখানে যারা প্যানেলিস্ট আছেন নর্থ বেঙ্গলের একজন মানুষকে কিন্তু আপনারা রাখতে পারতেন, আপনারা ডাকেননি। এটা আমার পক্ষে সব থেকে দুঃখ লেগেছে খুব। এবং আমি আপনাদের এই বলে শেষ করব যে আমি পুনর্জন্মে বিশ্বাস করি, আই এম এ হিন্দু। আমি বিশ্বাস করি যে আমার যদি আবার কোনো দিন জন্ম হয়, আমার যেন উত্তরবঙ্গে জন্ম হয়, ওই রকম মানুষজন আমি পাবো না। ওই তুলাইপাঞ্জি চালের ভাত আমি খেতে চাই, ওখানকার সেই সামসিংয়ের কমলালেবু খেতে চাই, ওখানকার সেই কুলিক নদীর যে মাছ, সেই মাছ খেতে চাই। এবং মোকাইবাড়ির চা আমার এখনও মনে আছে। এটা বলে আমি শেষ করব, যেদিন আমি প্রথম দার্জিলিংয়ে, আমি নকশালবাড়ি থানাতে ছিলাম কিছুদিন ট্রেনিংয়ে, তখন সেইখানে কানু সান্যাল জঙ্গল সাঁওতালের সঙ্গে আমার কথা হয়েছিল 1 ঘন্টা মতো। এবং একদিন যখন আমি এসপির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম দার্জিলিংয়ে, তখন মকাইবাড়ি টি স্টেটে ওখানকার যে সিইও এবং মালিক রাজা ব্যানার্জি, তিনি নিজে আমাদের নিয়ে গিয়ে মাকাইবাড়ির চা নিজের হাতে করে খাইয়ে দিয়েছিলেন। সেই যে সহৃদয়তা, সেই যে আন্তরিকতা, সেটা জীবনে ভুলতে পারবো না। নর্থ বেঙ্গলকে আপনারা বঞ্চিত করবেন না, নর্থ বেঙ্গলকে ভালোবাসুন, নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলকে পার করুন। ওখানে মনে করুন যে নর্থ বেঙ্গল আপনার সন্তান, সাউথ বেঙ্গল আপনার সন্তান, কাউকে ডিফারেন্সিয়েট করবেন না। আর একটা কথা বলছি, জয় বাংলা কিন্তু আপনাদের স্লোগান না। যতই টিএমসি চিৎকার করুক, মমতা ব্যানার্জি করুক আর অভিষেক ব্যানার্জি করুক, জয় বাংলা মুজিবুর রহমানের স্লোগান, ওটা স্বাধীন বাংলাদেশের স্লোগান। আপনি বলতে পারেন জয় পশ্চিমবাংলা, নট জয় বাংলা। বাংলাকে ভালোবাসুন, মানে পশ্চিমবাংলাকে ভালোবাসুন, বাংলা ভাষাকে ভালোবাসুন, উত্তর বাংলাকে ভালোবাসুন, অনুপ্রবেশ বন্ধ করুন, উত্তরবঙ্গের বঞ্চনা বন্ধ করুন। এবং নিশিকান্ত দুবেরা যে যাই কিছু বলুক, বাংলা ভাগ অসম্ভব, বাংলা ভাগ কোনোদিন হবে না। এটা শুধু পলিটিক্যাল জিগির, এটা দিয়ে ভোটের ফায়দা লোটার চেষ্টা করছে পলিটিক্যাল দলের কারবারিগুলো। এরা খুব নিচু মনের মানুষ, এদেরকে হেট করুন। ধন্যবাদ পঙ্কজদা। আমি উল্টো দিক থেকে শুরু করব। পঙ্কজদা জানেন না, যখন আপনারা দর্শকরা নিশ্চয়ই জানেন না, যে এই যে টেলিভিশন চ্যানেলে, টেলিভিশন প্যানেলে রাজনৈতিক দলের যে প্রতিনিধিদের আপনারা দেখেন, এদের কিন্তু রাজনৈতিক দল মনোনীত করে। এখানে এবিপি আনন্দের বা কোনো চ্যানেলের বক্তব্য কিছু থাকে না। পঙ্কজদা ছাড়া এই প্যানেলে যে 7 জন, বাকি 7 জন আছেন,
তাদের প্রত্যেকে কিন্তু তাদের দলের প্রতিনিধি হিসেবে তাদের দল পাঠিয়েছে এখানে। নর্থ বেঙ্গল বেছে এখানে কোনো চ্যানেল, এবিপি আনন্দ কেন, অন্য কোনো চ্যানেলেরও কিছু করার থাকে না। সুতরাং সেখানে রাজনৈতিক দলগুলোতে উত্তরবঙ্গ অবহেলিত কি না সে বিচার তো তারা নিজেরা করতে পারবেন, আয়নার সামনে তাদের দাঁড়াতে হবে। এখানে অন্তত এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কোনো দায় নেই। আমি দ্বিতীয় অংশে আছি, আমি পঙ্কজের সঙ্গে একমত। চমৎকার বলেছেন যে বঞ্চনা আছে, এটা বাস্তব, অনুপ্রবেশ আছে, এটা বাস্তব। দেখুন, শুধু শাসক আর বিরোধীদের মধ্যে অন্তহীন অনুপ্রবেশ নিয়ে তর্জা নয়, অনুপ্রবেশের ফলে এই 2024-এর ভারতবর্ষে যে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে তার ইঙ্গিত কিন্তু কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট থেকে মিলেছে। 2023-এর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ বলছে, কোট অ্যান্ড কোট, এই অনথিভুক্ত অভিবাসন কিন্তু কেবলমাত্র আসামের জনবিন্যাসের পরিবর্তনই করছে না, সম্পদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। আমরা জানতে চাই এ নিয়ে ভারত সরকার কি করছে। অর্থাৎ অনুপ্রবেশ বিষয়টা নিছক রাজনীতির নয়, এটা একটা জাতীয় সংকট এবং অত্যন্ত উদ্বেগের। অথচ এটা নিয়ে হচ্ছে শুধু রাজনীতি। ঠিক যেমন অনন্ত মহারাজ যতবারই প্রকাশ্যে গ্রেটার কোচবিহারের দাবি তুলুন না কেন, বিজেপিও তাদের রাজ্যসভা সাংসদকে এসব বলতে নিরস্ত করবে না। আর ভোটে কোচবিহার জয়ের পর গত 18ই জুন এই বিজেপি সাংসদেরই বাড়ি চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের 9 দিনের মাথায় 1700 কিলোমিটার পাড়ি দিয়ে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন অনন্ত মহারাজ। আবার পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করা আরেক নেতা বংশীবদন বর্মন যখন জেলবন্দি ছিলেন তখন জেলে গিয়ে তাকে সমর্থন জানিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতা মুকুল রায়। এই মুহূর্তে অসুস্থ মুকুলদা দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমাদের প্রার্থনা রইল। কিন্তু আন্দোলনকে সে ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে ব্যবহার করার যে অসুস্থ প্রবণতা, তার থেকে রাজনীতিকে সুস্থ করবে কে? এই প্রশ্ন দিয়েই শুরু করবো আজকের ওপেন ফোরাম। আমি প্রথমেই একটা কথা শোভনবাবু বলি, পঙ্কজবাবু এই বক্তার লিস্টের শেষ বক্তা ছিলেন। এই যে উত্তরবঙ্গের বঞ্চনা, এটা যেটা আপনি বলছেন, উত্তরবঙ্গে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কার তৈরি করা? মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল রাখবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন 13 বছর। সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু মানে সেটা হয়েছিল বোধহয় ডক্টর বিধানচন্দ্র রায় বা প্রফুল্লচন্দ্র ডক্টর বিধান রায়, তারপরে মানে 50 দশকের শেষে তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পঞ্চানন বিশ্ববিদ্যালয় এবং সেখানে আদার্স মেডিকেল কলেজ, তা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি কেন? ওটা কেন্দ্রীয় সরকার। আরে এমসটা রাজ্যের হাতে নয়, আরে মশাই এমসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, ওটা কেন্দ্রীয় সরকারের। আরে আপনি না না, আমি বলছি এটা হাতে বা পাতের ব্যাপার নয়, সমস্যাটা ছিল জমি পাওয়া। উনি জানেন না, আপনি তো জানেন। ও সমিতা, তার আগে বিজেপি আমি বলি সমিতা ছেড়ে দিন না, উনি তো অরাজনৈতিক, অনেক আক্রমণ করেছিলেন। আপনি আমায় আক্রমণ করুন। আরে কি দিয়েছে উত্তরবঙ্গকে বলুন সমিতা, বলুন। আর তার বাইরে খোলার কথা, আরে ছাড়ুন না, উনি তো রাজনৈতিক নন, আপনি আমায় আক্রমণ করুন। প্রশ্ন উনি তুলেছেন, আমি ছাড়ুন, আমি একলাই আপনাকে একটা প্রশ্ন করি। আমি আপনার প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন করছি। বলো। আপনি বলেছেন তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কথা, বলেছেন তো? হ্যাঁ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কথা। ভেরি গুড। এবার শুনুন না, উত্তেজিত কেন? উত্তেজিত আমি হইনি, তোমাদের মিথ্যাচারের বিরুদ্ধে জোরে বলতে হচ্ছে। আপনারা কত সত্যিবাদী শুনুন না। কদিন আগে মমতা ব্যানার্জি ওখানে নেমন্তন্ন খেতে গেছিলেন, ভাইপো মমতা ব্যানার্জি, ভাইপো না বলে নাম বলো, অভিষেক ব্যানার্জি। ভাইপোটা গালাগাল, তুই তো আবার আমার ভাইপো হয়ে বলছি তো, বলুন তো কাকু বলে সম্বোধন করো। শুনুন না, তুমি ভাইপো ভালো আছো তো? প্রশ্নটা শুনুন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি যখন গেলেন দাঁড়ান না, উত্তরবঙ্গ এত বড় মেডিকেল কলেজ খুলেছেন, কলকাতা থেকে ডাক্তার নার্স উড়িয়ে নিয়ে যেতে হলো কেন? এত বড় মেডিকেল কলেজ যখন ওখানে খুলেছে, কারণ যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। না না, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই যে কিছুদিন আগে খড়গপুরে উড়িষ্যা গভর্নমেন্ট এবং বেঙ্গল গভর্নমেন্ট একসঙ্গে কাজ করতে হয়েছিল, তখন তো বাংলা থেকেও অ্যাম্বুলেন্স পাঠাতে হয়েছিল গোটা মেদিনীপুর জেলা থেকে। আর পারিনি। একসঙ্গে অ্যাক্সিডেন্টের গুরুত্ব কিসের অ্যাক্সিডেন্ট? আপনি খেয়ে গেছেন, সময় নষ্ট হচ্ছে, অকারণ সময় নষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে।
আমি একটা জিনিস আমি ফার্স্টে বলেছি, আমি বলি তুমি এইমাত্র বলেছো, আমি বলিনি। আমি বিজেপির তিনজনের বক্তব্য শুনলাম, একটা বিষয়ে কারুর কোনো শব্দবন্ধ পেলাম না, সেটা হচ্ছে নিশিকান্ত দুবে। নিশিকান্ত দুবে কোট আনকোট বললেন বিহারের 3টে জেলা কাটিহার, কিষানগঞ্জ এবং আরারিয়ার সাথে মুর্শিদাবাদ এবং মালদাকে যুক্ত করে ইউনিয়ন টেরিটরি করতে হবে। এই বিষয়ে বিজেপির যারা প্রতিনিধি তারা কি এটাকে সমর্থন করেন কি করেন না পরিষ্কার করে আমি এটা বলতে দেবেন, আমি আমার প্রশ্নটা শেষ করতে দাও ভাই। এত পূর্ণিয়াটাও যোগ করেছিলেন পরের দিন, পূর্ণিয়াটা পরবর্তীকালে। এবার দ্বিতীয় কথা হচ্ছে কেন এই জেলাগুলো, উনি নিজেই বললেন যে এখানে নাকি মুসলিম অনুপ্রবেশ এত বেড়ে গেছে, অর্থাৎ এই জন্য ইউনিয়ন টেরিটরি করতে হবে। অর্থাৎ বিজেপি যে ভাবনায় বিশ্বাস করে যে মুসলমানদের ডাইরেক্ট কন্ট্রোল করতে হবে, ঠিক যেইভাবে জম্মু কাশ্মীর এবং লাদাখকে করা যায়। উত্তর দাও, দাঁড়াও যাচ্ছে, শুনে নাও ভাই। লেজা মুড়ো হারিয়ে যাচ্ছে তোমার, সেই লেজা মুড়ো পেটি বলছিল আগের দিন গায়ে লেগেছিল না, আগের দিন গায়ে লেগে। আচ্ছা, আমি রুডির অভিনয়ের আমি অত্যন্ত ভক্ত। রুদ্রনীল হঠাৎ করে আমি দেখলাম যে ফিরাদ হাকিমের নাম করে, আমাদের নেতা নেত্রীদের নাম করে, নাম বিকৃত করে অনেক কিছু বলে। আমি ভাই রুদ্রনীলকে বলছি তোমার গায়ে লাগছে কেন ভাই? রুদ্রনীল নাম বিকৃত না করলেই ভালো হয় রুডি, ব্যক্তিগতভাবে নাম বিকৃত করলে না করলেই ভালো হয়, কারণ 2011 আগে রুদ্র লাল ছিল, পরবর্তীকালে রুদ্রনীল হয়ে রুদ্র গেরুয়া হয়ে গেছে। তোমার পক্ষে ভালো, রুডিটা কোনো গালাগাল, ওটাও ডাক না, ও বাবা দিয়েছিল দলের। আমি জিজ্ঞেস করো ওর নাম রুডি কিনা। আমি বলছি আপনি বলেছেন নিশিকান্ত দুবের কথা না, ধরুন আমরা নিশিকান্ত দুবের বিষয়টা আমাদের স্পোক্সপারসন, আমি বলতে দেবেন, হ্যাঁ তিনি বলে দিয়েছেন কে সাংসদের উপরে পার্লামেন্টে যেটা বলেছে সেটা অন রেকর্ড। আমি আপনাকে যখন পুরো প্রশ্ন, এক মিনিট আমি প্রশ্নটা শুনুন, উত্তরটা শুনুন। দেখুন নিশিকান্ত দুবের ব্যাপারটা আমাদের বলার প্রয়োজন ছিল না, আমরা ওটা পাশ কাটিয়েছি। আপনি বলছেন ঠিক, এটার ব্যাপারে আমাদের শ্রমিক ভরসা, আপনি সব ব্যাপারে ঢুকছেন কেন? বলতে দেন না, আমাদের শ্রমিক ভরসা বলেছেন। আপনারাও যেমন অনুপ্রবেশ বলতে গিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি মহিলাদের ফার্টিলিটি 1%, এটা আপনার দুর্বলতা, সেটা না, এটা ফ্যাক্ট, আমার কথা বলিনি, আমি সেন্সাসের রিপোর্টের কথা বলেছি। এটা তুমি পড়ে নাও, কেউ সেই ব্যাপারটা নিয়ে বলছেন কেন? আমি কয়েকটা সুমন দা, আমি দু তিনটে কথা না, তার মানে শতরূপ ওরা মানে আমার বাঁ দিকের অধিকাংশ বক্তা তারা হুমায়ুন কবির নিয়ে কিছু বলবেন না, আর ডান দিকের বক্তারা নিশিকান্ত দুবে নিয়ে বলবেন। সুমন দা, আমাদের রাজ্যসভার সাংসদ আমাদের চিফ স্পোক্সপারসন বলে দিয়েছে। তুমি ওখানে গিয়ে বলছো সবার কথা। আচ্ছা, এবার সোজা সুমন দা, পরশু খুব সম্ভবত বা তার আগের দিন তোমার সজলদাও ছিল, আমিও ছিলাম, তোমার সাথে বললাম এই সেই অর্থে দেখতে গেলে এখানে একমাত্র হুমায়ুন কবিরকে নিয়ে আমিই বলতে পারি, কারণ হুমায়ুন কবির এর আগে সজলদা অগ্নিমিতার দলেরও লোকসভায় প্রার্থী ছিলেন। আমি একটা কথা বলছি এখানে, যে ওই জন্য রেজ্জাক মোল্লাকে প্রশ্ন করলে বলতে পারবে না। তোমার বেলা আমি এটা করেছি, তোমার বেলাটা আমি করেছি, তুমি তো 3টে দল করেছো ভাই, আমি তো একটা দল করেছি। তুমি দল বদল নিয়ে তোমার কাছে আমার জ্ঞান শুনতে হবে। এবার আমি কথা বলছি, তুমি তাদের সাথে একবারে ঠিক আছে, তুমি আতাত না করে দলে জয়েন করেছো, ঠিক আছে। 2003 সালের যে কথাটা তুমি বললে, এইটা মানে 2013-14 কথা তুমি বললে, 2003 সাল থেকে এটা আমাদের দাবি যে নর্থ ইস্ট হিল কাউন্সিলের যে সুবিধাগুলো পাহাড়ি রাজ্যগুলো, পার্বত্য রাজ্যগুলো পায়, সেইগুলো আমাদের রাজ্যেরও পাহাড়ি জেলাগুলো পায়, এটা আমাদের পুরনো দাবি। সেই দাবিতে আমরা এখনো দাঁড়িয়ে আছি। প্রশ্নটা হচ্ছে সেইটা না, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্যটার কোথায় বিরোধিতা করছি বা প্রশ্ন করছি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী একটা কথা বলছেন, ওনার দলের একজন স্পোক্সপারসন এসে বলছে এটা দলের মত নয়। ওদের গৌরীশঙ্কর ঘোষ এমএলএ একটা কথা বলছে, এর একজন স্পোক্সপারসন এসে বলছে ওটা দলের মত না। কিন্তু এই যে বিভেদ লেখাটা, আমি জাস্ট কাইন্ডলি শেষ করে দেবো, আমার কাছেই যাচ্ছি। সুকান্ত মজুমদারের ওই চিঠি এই বক্তব্য ছিল বাংলার অংশ হিসেবে, যেটা এই বাকিদের যে দীর্ঘ তালিকা বললাম নিশিকান্ত দুবে ছিল না, বাংলার অংশ হিসেবে বলে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অগ্নিমিতা বলার কোনো কারণ নেই, যেটা ওদের দলের বক্তব্য নয়, আমি এটাই বলছি। দ্বিতীয় কথা হচ্ছে অনুপ্রবেশ গল্প কথাটা আমি কেন বললাম, অনুপ্রবেশ হচ্ছে না এটা মিথ্যে তা নয়, এটা আমার বক্তব্য নয়। আমাদের বক্তব্যটা ছিল অনুপ্রবেশটা ঠেকানো যাদের কথা, যাদের দায়িত্ব, তারা নিজেদেরকে প্রশ্ন না করে বাকি গোটা বিশ্ব সংসারকে গালাগাল দিয়ে যাচ্ছে। বুয়াদার সাথে আমি একটা জায়গায় ডিফার করব, বুয়াদাকে আমি মনে করাই রায়গঞ্জে কোনো মতেই এমস হবে না, এটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট ছিল। কিন্তু এইটা ঘটনা
এটা একদম বলেছিলেন যে এখানে কোনো অবস্থাতেই আমরা জমি দেব না। মহাশূন্যে তো আর দাদা তোমার সাথে কেউ একশো হলেও এখানে কথা বলবে না। দায়িত্ব হেলথ ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরে জমি দিতে হবে তো। অনেক করে বলা হচ্ছে প্রথম থেকে এটা করে যাচ্ছে, প্লিজ এটা করো না, প্রত্যেকের কথা মাঝে কথা বলো না। আমাদের দেখো সুমনদা, অনেক কিছু নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে। আজকে আমরা আলোচনা করছি বাংলা ভাগের রাজনীতি এবং অনুন্নয়নের উত্তর রাজ্য ভাগ কিনা এইটাকে নিয়ে। এখানে মোটামুটি কম বেশি সবাই মেনেছে উত্তরবঙ্গের উন্নয়নের সুযোগ রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলোর উন্নয়নের সুযোগ রয়েছে, সুন্দরবনের উন্নয়নের আরো অনেক সুযোগ রয়েছে। কিন্তু যদি এরা বলে, একটা দেশের সরকার চালাচ্ছে একটা রাজনৈতিক দল, তারা যদি প্রতিটা প্রশ্নে বলে যে রাজ্য ভাগটাই এর সমাধান, ওরাই বলবে, তারপর ওরাই বলবে এটা আমাদের দলের বক্তব্য নয়, পরে আবার ওদের একটা লোক বলবে আমরা এই রাজনীতি ভাগের কথা কেউ বলি। এক মিনিট, পুরুলিয়া এবং বাঁকুড়ার কথা তুমি বললে, দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, দুটোতেই। তোমরা বাম আমল 34 বছর তারপর সেখানে পয়সা আমরা বিষয়টাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করছি না কেন? মানে আমরা তো বাংলার ভালো চাই, তো সেখানে আমরা সবাই পাশ কাটিয়ে যাচ্ছি কেন? অনুপ্রবেশকে শতরূপটা আপনি বললেন যে অনুপ্রবেশ গল্প, অনুপ্রবেশ তো আপনারাই সমর্থন করেছেন। আমি অনুপ্রবেশ গল্প বলিনি, আপনি কথাটা শুনুন। আমি বলেছি অনুপ্রবেশ আপনাদের মুখে গল্প। আমি আপনাকে প্রশ্ন করব, কেন মালদা মুর্শিদাবাদ অনুপ্রবেশ আপনারা তো শুরু করেছেন? আপনার স্বরাষ্ট্র দপ্তর কি করছে? আপনাদের সরকার থেকে আপনারা তো অনুপ্রবেশ শুরু করেছেন। আপনি অমিত শাহ আপনাদের জুতোতে প্রশ্ন করুন, আপনাদের জুতোতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ হতে দিচ্ছে আজকে আপনি বলছেন, আপনাদেরকে বলছি গল্প। কেন হেমন্ত পাঠশালায় না শতরূপকে একটা প্রশ্ন শতরূপের মুখে আজকে হরিও দীনবন্ধু হরির নাম এসছে, ভালো লেগেছে। শতরূপ, কাশ্মীরি পণ্ডিতদের কথা তুমিই প্রথম সিপিএম যে এটা নিয়ে বললো তাদের ওপর গণহত্যা হয়েছে, সেই সময় পশ্চিমবঙ্গে আপনাদের সরকার ছিল। এক মিনিট, আমেরিকায় কিছু হলে, ভেনেজুয়েলায় কিছু হলে, রাশিয়ায় কিছু হলে মিছিল বার করতাম। আমার প্রশ্ন হচ্ছে, কাশ্মীরি পণ্ডিত হত্যার মুহূর্তে আপনার সরকার এখান থেকে কোনো প্রতিবাদ, কোনো রিমাইন্ডার, কোনো মেমোরেন্ডাম দিয়েছিল? 1990 সালের 19 জানুয়ারি থেকে আমরা বলে আসছি কাশ্মীরি পণ্ডিতদের বিতরণ ভারতের জঘন্যতম ট্র্যাজেডি এবং অপরাধগুলোর মধ্যে একটা। এবার তোমরা বলো, 11 বছর সরকার চালিয়ে একজনও কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীরে ফেরালে না কেন? কেন ফেরাওনি? তসলিমা নাসরিনের কথা অগ্নিমিতা বললেন, সবাই বললে কেউ চিন্তা করতে পারবেন না, আপনারা পূর্ণবয়স্ক মানুষ, এইটুকু ডিসিপ্লিন রাখুন। এটা স্ট্রিট কর্নার নয়। 27 জুলাই সবাই অন্তহীন কথা বললে আমি থামালাম। হয়ে গেল। সজল ফাইন। 27 জুলাই নীতি আয়োগের যে মিটিংয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেই দিন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একই সময় যখন নীতি আয়োগে উনি ভাষণ দিচ্ছিলেন, 25টা বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে। গঙ্গা গর্ভে যে ভাঙন কি ভয়ঙ্কর, সেই জ্বলন্ত সমস্যা মুর্শিদাবাদ মালদার যে সমস্যা, সেটা কেন উনি দিল্লি বুকে বলেননি? কেন উনি বলতে পারলেন না এত বড় একটা সমস্যা? আমি ওপেন ফোরামে একবারও বলিনি, আমার 3টে লাইন জাস্ট বলার আছে। প্রথম 1 সেকেন্ড, প্রথম বক্তব্য আমার পঙ্কজদার প্রতি একটা আমার জিজ্ঞাসা আছে যে পঙ্কজদা, আমার আপনার প্রত্যেকের মুখের ভাষা তো বাংলা, আমাদের মাতৃভাষা, তো আপনি আমাদের একদম বিরাট আপত্তি জানালেন জয় বাংলা স্লোগানটা নিয়ে দিতে। আমায় যদি আমার ভাষার নামে জয়ধ্বনি দিতে, আমি কি বলবো? জয় মৈথিলি বলবো? জয় গুজরাটি বলবো না? জয় বাংলা বলতে পারবো না? আমার মুখের ভাষা তো দাদা, জয় বাংলা আপনাদের স্লোগান নয়। জয় বাংলাটা কার লেখা? আপনি জানেন? আপনি জানেন জয় বাংলা কার লেখা? জয় বাংলা কেন লেখা হয়েছিল? কার লেখা জানেন আপনি? কার লেখা জানেন?
বলুন তো এত জ্ঞানের বাণী দিচ্ছেন, বলুন জয় বাংলা কখন লেখা হয়েছিল, কে লিখেছিলেন, কত তারিখে লিখেছিলেন, বলুন। তুমি বেশি জানবেই, তোমার তো বেশি জানবেই, তোমরা বাংলাদেশ প্রেম বেশি, তুমি বেশি জানবেই কে লিখেছে। তুমি তো বাংলা ভাগের বিরোধী, তুমি তো বাংলা ভাগের বিরোধী। রাজু মিস্ত্রা বাংলা ভাগের কথা বলার পর তাকে আবার নমিনেশন দিয়েছো। রাজু মিস্ত্রা বাংলা ভাগের কথা বলার পরে পুরোপুরি হাতাহাতি করে যাওয়ার আগে সজল রজল। আচ্ছা হ্যাঁ, আমার যেটা অগ্নিমিত্রাদির কাছে জিজ্ঞাসা সেটা হচ্ছে খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে এইবার কেন্দ্রীয় সরকার বিহারে বন্যার জন্য একটা স্পেশাল প্যাকেজ করেছে। উত্তরবঙ্গ নিয়ে তো এতগুলো কথা তোমরা বললে, এই উত্তরবঙ্গেও যে প্রবল বন্যা, সেই বন্যার জন্য কেন্দ্রীয় সরকার এবং অ্যামাউন্টটা 12,000 কোটি টাকার বিহারকে পশ্চিমবঙ্গের জন্য দিলে সরকার পড়ে যাবে। কাটমানি আমফান থেকে কাটমানি খেতে হবে, ডাকুন ডাকুনকে, এখানেও বন্যা হয়, বিহারে বন্যা হয়েছে, আপনার বন্যা হচ্ছে না কেন? কি যন্ত্রণা! নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুদের পয়সা না দিলে সরকারটা পড়ে যাবে, সেই জন্য দিতে হবে, সেই জন্য দিতে হবে। সমীরটা বলতে দিন, একদম বলুন, সমীরটা সবাইকে সুযোগ বলুন। উত্তরবঙ্গ আমাকে যে প্রশ্নটা করেছে ভাই দেবাংশু, যে আজকে বিহারকে দেওয়া হলো, দিকে দুটি একটি চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, দুটো স্ট্যাচু এই তিস্তায় বন্যা হলো, বন্যা হলে আপনি বলুন কেন্দ্রীয় সরকারের রোল কি? সরকার ডিজাস্টার অগ্নিমিত্রাদি উত্তরবঙ্গে যে বন্যা হলো কেন্দ্রের রোলটা কি আপনি বলুন? একটু বলুন কেন্দ্র কি করেছে উত্তরবঙ্গে বন্যার জন্য, বলুন। তিস্তা ছাপিয়ে যে জল বয়ে গেল, মানুষের ঘরবাড়ি উজাড় হয়ে গেল, কেন্দ্রের রোল কি? তিস্তার বন্যা নিয়ে কেন্দ্রের রোল কি? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। কেন্দ্রের রোল কি উত্তরবঙ্গের বন্যা নিয়ে বলুন? মাল নদীতে যখন হরপাবান এসে কয়েকজন মানুষ মারা গেল, আপনাদের এমপিদের রোল কি ছিল? বলুন। মানে এতক্ষণ ধরে মানে দেবাংশু যেটা না না একদম আচ্ছা আচ্ছা মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন। আরে কি মুশকিল, এরা থেকে থেকে বন্যায় ঢুকে যাচ্ছে। তর্কে যেটা হচ্ছে বেচারা সজল, আমি জানি জলপাইগুড়ি থেকে থেকে চাল ডাল বন্যায় ঢুকে যাচ্ছে, এরা ত্রিপল ফিপলের জায়গায়। আরে কি মুশকিল! উত্তরবঙ্গের বন্যা সিরিয়াস ইস্যু নয় তোমার কাছে? কেন সিরিয়াসলি? সবাই চাল ডাল বন্যার সাথে গুলিয়ে বন্যা হলে তোমরা ত্রিপল চুরি করো, বন্যা হলে বন্যার ত্রাণ এলে তোমরা চাল চুরি করো, তোমরা চাও এই সমস্ত। তোমরা কি করেছো আগে বলো না, তোমরা কি করেছো? না আমি বলছি যে গত 50 বছর ধরে এক্স্যাক্টলি এই যে তর্কটা আপনারা দেখছেন না, যে তোমরা কি করেছো, বন্যা হলে তোমরা কি করেছো, উন্নয়নের তোমরা কি করেছো, ঠিক এটাই চলছে। শেষে সুভাষ মুখোপাধ্যায়ের শব্দ ধার করে শুধু বলবো, আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক, একটুও যার ভাঙা নয়। সমস্যা আছে, অভিযোগ আছে, অভিযোগের কারণও আছে, কিন্তু তার জন্য ভাঙন কখনো সমাধান হতে পারে না। কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য করলেই অনুপ্রবেশ আর অনুন্নয়ন মুছে যায় নাকি? যেতে পারে। আর ভূখণ্ডকে এই ভাগ করা না করা নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি এবার অন্তত বন্ধ হোক, এই দাবি সামনে রেখেই আজকে এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।